This call is now being recorded. আচ্ছা, প্রথমত 30 পর্যন্ত হয়ে গেছিল আগের দিন। তো 31 থেকে 100 পর্যন্ত চেষ্টা করতে বলেছিলাম, করেছো? কতটা করেছো? 31 থেকে 100 পর্যন্ত করতে বলেছিলাম, কে কতটা করেছো? 100 পর্যন্ত কে দেখেছো? করেছি স্যার। ওকে, চলো আলোচনা করি। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি বলছে? পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা হবে? পূর্ণবর্গ নয়, কিন্তু পূর্ণবর্গ নয় মানে পূর্ণবর্গ সংখ্যা কাদেরকে বলে? যেমন ধরো 1, 4, 9, 16। পূর্ণবর্গ কথার মানে হচ্ছে একে যদি আমি রুট করে দেই তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা চলে আসে। ঠিক আছে, তো এটা বোঝাতে চাইছে। তো বলছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা হবে? কি বলবে? অমূলদ অমূলত সংখ্যা। যেমন পূর্ণবর্গ নয় 6, 6 এর যদি রুট করা হয় সেটা কিন্তু অমূল্য সংখ্যা হবে। 3 রুট করলে √3। তো পূর্ণবর্গ নয় এমন যদি তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও, তার বর্গমূল করলে যে সংখ্যাটা হবে সেটা একটা অমূলত সংখ্যা হবে। √2, √3, √5, √6 এগুলো সব অমূলত সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা হবে? না, অমূলত সংখ্যা হবে। নেক্সট কোশ্চেন, আবৃত দশমিকে সবসময় কিসে পরিণত করা যায়? আবৃত দশমিকে সবসময় কিসে পরিণত করা যায়? ভগ্নাংশে, পূর্ণ সংখ্যায়, স্বাভাবিক সংখ্যায়? আবৃত দশমিক মানে কি বোঝায়? আবৃত দশমিক মানে কি বোঝায়? একটা উদাহরণ দাও আবৃত দশমিকের। স্যার ওই যে পৌন 0.3 বার। তো এটা মানে আমরা এটাকে কিসে করতে পারি? 0.3333 এরকম ভাবে হয়। তো এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি নাকি পূর্ণ সংখ্যায় পরিণত করতে পারি? অবশ্যই ভগ্নাংশে পরিণত করি। তো আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে আবৃত দশমিককে সবসময় কিসে পরিণত করা যায়? ভগ্নাংশে। হলো। পরের কোশ্চেন, যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলা হয়? যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলা হয়? যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলা হয়? অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলা হয়? অনাবৃত। কিন্তু অপশন 4টে আছে, মৌলিক সংখ্যা, ডেফিনেশন জানার সময় চলে এসেছে। আমরা আগেও যদি আমি বলে দিয়েছিলাম, কিন্তু আরেকবার আমি বলছি, ভালো করে মাথায় রেখো। আরেকবার বলছি, সবাই লিখে নেবে। মূলত সংখ্যা, অমূলত সংখ্যাকে আমরা দশমিক দিয়েও প্রকাশ করি। মূলত এবং অমূলত সংখ্যাকে দশমিকে পরিণত করেও আমরা ডেফিনেশন দেই। সেটা কেমন? আমরা মূলত সংখ্যা ডেফিনেশন কি জানি? না, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে, এটাই জানো। যেমন 1/3 একটা মূলত সংখ্যা, 1/2 একটা মূলত সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, pq পূর্ণ সংখ্যা, তাকে মূলত সংখ্যা, এইটা জানো। এবার যেটা কথা হচ্ছে যে যদি 1/3 আমি এটাকে মূলত সংখ্যা বলতে পারি, 1/2 তাকেও মূলত সংখ্যা বলতে পারি। 1/2 কে যদি দশমিকে পরিণত করা হয় কি হয়? 1/2 কে যদি দশমিকে পরিণত করা হয় তখন কত দাঁড়ায়? 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 দাঁড়ায়। 1/2 কে যদি দশমিকে পরিণত করা হয়, 1 মাঝে লিখে 2 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 10 করি, দিয়ে 2 5 10, তো 0.5 দাঁড়ায় রেজাল্ট। 0.5 হচ্ছে এটা, মানে দশমিকে পরিণত করলে শেষ হয়ে যাচ্ছে, ফিনিশ হয়ে যাচ্ছে, চলছে না, কন্টিনিউ হচ্ছে না। আবার 1/3 কে যদি দশমিকে প্রকাশ করি তখন কি হচ্ছে? 0.33333333 এরকম চলতে আছে। তাহলে এবার আমরা বলছি মূলত সংখ্যার ডেফিনেশন, যে যে সংখ্যাকে, লিখে রাখো খাতায়, যে সংখ্যাকে দশমিকে পরিণত করলে, যে সংখ্যাকে দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে, হয় শেষ হয়ে যাবে, বা একই টার্ম বারবার রিপিট আসবে, একই নাম্বার বারবার রিপিট আসবে। যেমন এখানে 3 বারবার রিপিট আসছে, হয় শেষ হয়ে যাবে, আর যদি শেষ না হয়ে ইনফাইনাইটলি চলতে থাকে তাহলে একই নাম্বার বারবার রিপিট আসবে। হতে পারে 0.123, 123, 123, এরকম 123 করে রিপিট আসছে।
একই নাম্বার বারবার রিপিট আসবে, হয় দশমিকে পরিণত করলে শেষ হয়ে যাবে, নাহলে একই সংখ্যা বারবার রিপিট আসবে। আইদার রিপিট করবে অর টার্মিনেট করে যাবে। আইদার রিপিট হবে একই টার্ম, আইদার একই টার্ম বারবার রিপিট করবে অর টার্মিনেট করবে, হয় শেষ হয়ে যাবে বা বারবার রিপিট করবে। অমূলদ সংখ্যা কাকে বলে? নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিংটা এমন নাম্বার, নন টার্মিনেটিং মানে শেষ হবে না। অমূলদ সংখ্যা যেমন, একটা উদাহরণ দাও। অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে √2, 1.41 এরকম ডট 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 করে চলতে থাকে। নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, টার্মিনেটও করবে না, রেকারিংও হবে না, 1.732 ডট 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 করে √3 এর মান। নন টার্মিনেটিং মানে এর শেষ নেই, ডট 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 করে চলতে হবে। রেকারিং নয় মানে একই জিনিস বারবার রিপিট করবে না। রেকারিং নয় মানে একই জিনিস বারবার রিপিট করবে না। তো নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, যখন অমূলদ সংখ্যার ডেফিনেশন দেব তখন কি বলবো? নন টার্মিনেটিং, শেষ হবে না, এবং রেকারিংও হবে না, মানে রিপিটও হবে না, বারবার রিপিটও করবে না এবং শেষও হবে না। এমন যে নাম্বার তাকে আমরা বলবো কি না অমূলদ সংখ্যা। সবাই বুঝেছো? কনফার্ম? স্যার এটা তো অনাবৃত্তিতে ওর সাথে মিল আছে, কিন্তু ওইটার থেকেই তো এখানে এই জন্য ডেফিনেশনটা বলছে, ওর সাথে মিল আছে। অনাবৃত্তে কি হয়েছিল? অনাবৃত্তে ব্যাপারটা কি ছিল? ওখানে অসীম যেটা ছিল চলতেই থাকবে চলতেই থাকবে, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা ডেফিনেশনে চলে আসে। ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে নন টার্মিনেটিং নন রেকারিং, কোনোদিন শেষও হবে না আবার চলতেও থাকবে আজীবন। ঠিক আছে? শেষও হবে না আবার কোনো জিনিস রিপিটও আসবে না। তো ওটাই ছিল অনাবৃত্ত আর কি। এই কারণে এখানকার যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনে তোমার মনে হচ্ছে অনাবৃত্ত ছিল, কিন্তু অপশনে অনাবৃত্ত দেয়। অপশনে কি দিয়েছে? বলছে যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকেই তো অনাবৃত্ত বলে। যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকেই অনাবৃত্ত বলে। তো সেই অনাবৃত্তকে আমরা এখানে কি বলবো তাহলে? মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, কি বলবো? বলো। তাহলে যেটা অনাবৃত্ত সংখ্যা সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। অনাবৃত্ত ওরও অ আছে, অমূলদ সংখ্যা ও অ আছে, মনে রাখার জন্য বললাম। অনাবৃত্ততে অ আছে, অমূলদ সংখ্যাতেও অ আছে, আবৃত্ততে আ আছে। ঠিক আছে? তো অনাবৃত্ত সংখ্যাতে অ আছে, অমূলদ সংখ্যাতে অ আছে। তো যেটা অনাবৃত্ত সংখ্যা ঘটনাক্রমে সেটাই অমূলদ সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝে গেছো? কনফার্ম করো। তাহলে আবৃত্ত সংখ্যা মানে কি ছিল? হয় পৌনঃপুনী হবে, নাহলে কি হয়েছিল? পৌনঃপুনীই তো ছিল। তো পৌনঃপুনী মানে ওটা মূলত সংখ্যাই। আবৃত্ত সংখ্যা যেটা সেটা তো পৌনঃপুনী, ওটা মূলত সংখ্যাই। স্যার 34 বারবার এক নাম্বার হ্যাঁ, বারবার রিপিট করলে মূলত সেটাই আবৃত। আবৃত সময়ও তো তাই হয়েছিল না? আবৃত সংখ্যাও তো তাই ছিল। বাট স্যার মূলত তো আবার এখানে শেষ হয়ে যাবে বলছে, হ্যাঁ, আবৃত্তিতে শেষের ব্যাপার নেই। এবার তুমি সমস্ত আবৃত সংখ্যাকে মূলত সংখ্যা বলবে না সমস্ত মূলত সংখ্যাকে আবৃত সংখ্যা বলবে? সমস্ত মূলত সংখ্যাকে আবৃত সংখ্যা বলবে নাকি? কিন্তু সমস্ত মূলদ সংখ্যা আবৃত, হ্যাঁ, কিন্তু আবৃত সংখ্যা মূলদ না। লিখে রাখো, লিখে রাখো। স্যার বলুন এটা আবৃত সংখ্যা মানে কি বোঝো সেটা আগে বল। আবৃত কথাটা ব্যবহার কখন হয়? আবৃত মানে যখন পৌনঃপুনির ব্যাপারটা আসে। বেশ, হ্যাঁ তো এবার পৌনঃপুনিটা কোন কেসে আসে? মূলত মূলদ সংখ্যার মধ্যে একটা কোনো কেসে। মূলত সংখ্যা দুটো কেস হয়, একটা হচ্ছে যে হ্যাঁ। হয় শেষ হয়ে যায় বা হচ্ছে পৌনঃপুনির ব্যাপার আছে। তাহলে তুমি সমস্ত আবৃত সংখ্যাকে মূলত সংখ্যা বলতে পারো। হ্যাঁ যেগুলো কিন্তু পৌনঃপুনি আছে তারা সমস্ত আবৃত না। কিন্তু সমস্ত মূলত সংখ্যাকে আবৃত সংখ্যা বলতে পারো। তাহলে তাহলে একবার লেফট করে জয়েন করো, কারোর তো আনমিউট দেখতে পাচ্ছি না আমি। সবার কি ইকো হচ্ছে? তাহলে আমারই প্রবলেম হচ্ছে, আমি লেফট করে জয়েন করছি একবার। তাহলে আমারই প্রবলেম হচ্ছে, একবার লেফট করে জয়েন করছি।
এবার দেখো তো, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার কি আপনি বললে তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এবার। বেশ বেশ বোঝা গেছে তাহলে। তাহলে যে কথাটা আমি বললাম যে সমস্ত আবৃত সংখ্যাকে আমরা কি বলতে পারি? সমস্ত আবৃত সংখ্যা মূলদ সংখ্যা। আর সমস্ত মূলদ সংখ্যাকে কি আবৃত সংখ্যা বলতে পারি? না। না। না স্যার। যেমন হাফটা একটা মূলদ সংখ্যা, হ্যাঁ। এটাকে কি বলতে পারি? এটাকে কি আবৃত সংখ্যা বলতে পারি? এটাকে কি না, আবৃত এটা সংখ্যা বলতে পারি? অনাবৃত, এটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে, শেষ হলে অনাবৃত্ত বলে নাকি? এটাকে কি বলে? এটাকে কি ভগ্নাংশ বলবো? স্যার সসীম দশমিক স্যার, ভগ্নাংশ। শুদ্ধ সসীম। সসীম হয়ে যাবে, সসীম দশমিক ভগ্নাংশ। এবং এটা শুদ্ধ না অশুদ্ধ, মানে মিশ্র? শুদ্ধ। শুদ্ধ। এটা শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। অসীমের ক্ষেত্রে আবৃত কথাটা আছে, ঠিক আছে? এটা শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার করাতে পেরেছি? সবাই ক্লিয়ার? কনফার্ম করো। নেক্সট কোশ্চেন। কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা যায়? কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা যায়? মূলদ কোন সংখ্যা। সংখ্যাকে দুটো মূলদ পূর্ণ সংখ্যা। স্যার ভগ্নাংশ। ভগ্নাংশ করেছি। ভগ্নাংশ। মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে দ্বারা প্রকাশ করা যায়? স্যার ভগ্নাংশই তো হবে। কোন সংখ্যাকে বলেছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা হয়? আমরা সংখ্যা বলছি। মূলদ সংখ্যাতে প্রথমে ভগ্নাংশকে কি বলে? ভগ্নাংশ কি আমরা একটা সংখ্যা বলতে পারি নাকি? কি বলতে পারি? না। আচ্ছা ঠিক আছে, না হবে না ওটা। ভগ্নাংশটা তুমি দেখতে পাচ্ছ 1/2, এটা ধরো ভগ্নাংশ, কিন্তু এটা কি সংখ্যা নাকি? ধরো এটা ভগ্নাংশ, এটা আমরা সংখ্যা বলি। প্রথমে সংখ্যার কথা বলবো। আগে আমরা বেসিক্যালি সংখ্যাতে, মূলত সংখ্যা 1/2, 2/3, তার ভগ্নাংশ। সেই ভগ্নাংশ হচ্ছে মানে মূলত সংখ্যাকে আমরা বলতে পারি যে একে ভগ্নাংশে পরিণত করা যায়, এমন একটা জিনিস ওটা। ভগ্নাংশ মানে ফ্র্যাকশন আকারে লেখা যায় যেটা বলে আর কি। তো আমাদের প্রথম আনসার দেওয়া উচিত এটা মূলত সংখ্যায় আনসার দেওয়া উচিত, ঠিক আছে? ভগ্নাংশটা বলবে না, মূলদই করেছে। ঠিক আছে? মূলত সংখ্যা বলা উচিত। কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা যায়? বলছে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা হবে। তুমি একটা ভগ্নাংশকে কি করে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করবে বলো? ধরো হাফ আছে, হাফকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে কি করে প্রকাশ করবে? 1 আর 2 বলছো তো, সেটা না। এটা এটা পুরো ভগ্নাংশ তো। তুমি যদি এই কথাটা বলো, যেমন হ্যাঁ বলো। স্যার বলছি, আমি মূলদ করেছি, কিন্তু আমার যখন করছিলাম মনে হচ্ছিল মানে পূর্ণ সংখ্যাটা মানে দুটো মানে কোন সংখ্যাকে দুটি দুটো হ্যাঁ, পূর্ণ সংখ্যাকেও তো আমি পূর্ণ সংখ্যার অনুপাতে দুটো প্রকাশ পূর্ণ করতে সংখ্যা পারি। মানে কি? দুটো পূর্ণ সংখ্যা মানে 2, 3 এগুলো দুটো পূর্ণ সংখ্যা। বলছে কোন সংখ্যাকে, মানে কি এমন সংখ্যা আছে তোমার নাম্বার সিস্টেমের মধ্যে কি কি সংখ্যা জানো তুমি? মূলত সংখ্যা জানো, অমূলত সংখ্যা জানো, তারপরে তুমি বাস্তব সংখ্যা জানো, এইগুলো হচ্ছে সংখ্যা জানো। এবার তাদের মধ্যে কোন সংখ্যা, যেমন একটা মূলত সংখ্যা মানে কি 3/2। এই যে 3/2 লিখেছো, এটা কিভাবে লিখেছো? এই 3/2টা তুমি কিভাবে লিখেছো? দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে। এবার দেখো, ধরো 4/2, 4/2 যেটা, এখানে কি হচ্ছে? এটা কি ভগ্নাংশ হচ্ছে? এই 4/2টা, 4/2টা কি ভগ্নাংশ? কিন্তু এটা তো সেগুলো দুটো কেটে পূর্ণ যাবে। 4/2তে কেটে গিয়ে 2 হচ্ছে। তাহলে এটা তো দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাচ্ছে। এটা কিন্তু একটা মূলত সংখ্যা, ঠিক আছে? তো এই জন্য ভগ্নাংশ কথাটা বলা ঠিক হবে না, কারণ ভগ্নাংশ ছাড়াও আরো আছে। যেমন এই 4/2 বললাম, 4/2 কিন্তু এটা কি কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, এটা আর ভগ্নাংশ থাকছে না। কিন্তু এটাকেও কিন্তু দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাচ্ছে। তোমাকে যদি বলে কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা যায়, তাহলে আমরা মূলত সংখ্যা বললে ভগ্নাংশ হয়ে যায়, আর যেটা ভগ্নাংশ হবে না সেটাও হয়ে যায়। বুঝেছো কথাটা? মূলত সংখ্যা আনসার হবে।
কোন সংখ্যাকে তুমি পূর্ণ স্যার সংখ্যা কেন আমি দিলাম? পূর্ণাঙ্গ সংখ্যা অ্যান্সার আমি বুঝতে পারছি, আমি পূর্ণ বলতে চাইছি সংখ্যাটা যে দেখো, পূর্ণ সংখ্যা আর হ্যাঁ, ভগ্নাংশ দুটো মিলে মূলত সংখ্যাটা আসে। যেমন পূর্ণ সংখ্যা যেটা তুমি আচ্ছা বলে 2, আচ্ছা 2কে 4/2 লিখতে পারো, একদম ঠিক কথা। 2 একটা পূর্ণ সংখ্যা, তাকে তুমি 4/2 লিখতে পারছো, ঠিক কথা। একটা ভগ্নাংশ 1/2, তাকে 1/2 লিখতে পারছো, ঠিক কথা। এই দুটো মিলে হয় মূলত, তাহলে সব থেকে বেটার আনসার কোনটা? মূলত সংখ্যাটা। হ্যাঁ বুঝতে পেরেছো আমার কথাটা কি? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এই দুটো মিলে এটা হয়, তাই এটা হচ্ছে বেস্ট আনসার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 31টা একটু দেখাবেন, আমি স্কিপ করে গেছিলাম, মানে তখন ছিলাম না। 31 বলছে পূর্ণ বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? পূর্ণ বর্গ নয়, তো পূর্ণ বর্গ নয় মানে কি? √2, √3, 2 যেমন পূর্ণ বর্গ নয়। পূর্ণ বর্গ সংখ্যা তাদেরকে বলে যারা রুট করলে পুরো পূর্ণ সংখ্যা চলে আসে, যেমন √16 4 হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এটা √2, √3 অমূলত সংখ্যা, যেটা পূর্ণ বর্গ নয় এমন যে কোনো আচ্ছা স্বাভাবিক আচ্ছা। সংখ্যা অমূলত। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? 35, সকল মূলদ অমূলদ সংখ্যার সেট নিয়ে গঠিত হয় কি? বাস্তব সংখ্যার সেট, পূর্ণ বাস্তব সংখ্যার সংখ্যার সেট, সেট। বাস্তব সংখ্যার সেট। মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে। আমাদের তো টোটাল নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, রেশনাল আর ইরেশনাল। তো এই জন্য বলছে সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে গঠিত হয় বাস্তব সংখ্যার সেট। বোঝা গেছে আশা করি? সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে গঠিত হয় বাস্তব সংখ্যার সেট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? এ হবে 0.25। 0.25, √0.25। √0.25 করলে কত হয়? রুটের ভিতরে 25/100 হবে। তো 25/100 মানে কি? 5/10। তো হুম, এটা একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু বাকিগুলো রুটের ভিতরের থেকে বেরোবে না। বাকিগুলো রুটের ভিতর থেকে বেরোবে না, যেমন √35/100, 100 থেকে তো 10 পাচ্ছ, কিন্তু 35 বেরোবে না, 45 বেরোবে না, 55 বেরোবে না, তো প্রথমটাই বেরোচ্ছে। তো নিচের কোনটি মূলদ সংখ্যা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে কি সবার? সবাই বুঝে গেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। পরের কোশ্চেন, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া অন্য কোন অঙ্ক না থাকলে তাকে কি বলে? অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে কি বলে? দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে কি বলে? বিশুদ্ধ পৌনঃপুনিক, অবিশুদ্ধ পৌনঃপুনিক, মিশ্র পৌনঃপুনিক, কোনোটিই নয়। স্যার কোনোটি না হবে বা মিশ্র পৌন দশমিক ভগ্নাংশে, ভগ্নাংশটা দশমিক ভগ্নাংশে বলছে, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে কি বলে? স্যার এই নাম্বারটা হবে বিশুদ্ধ পৌনঃপুনিক। বিশুদ্ধ পৌনঃপুনিক। আর তো বাকি কিছু নেই বলছে। না তোমার স্যার, যদি বিশুদ্ধ আলাদা আর কিছু থাকতো তখনই তুমি বিশুদ্ধ বলতে না, মিশ্র আসতো। মিশ্র কখন হয়? যদি দেখলাম 0.324 দিয়েছে, 2 আর 4 এর উপর পৌনঃপুনি দিয়েছে, এটা পৌনঃপুনি। 2 4 এর উপর পৌনঃপুনি দিয়েছে, 3টা ধরো আলাদা, তো এটা হচ্ছে বিশুদ্ধ না, এটা মিশ্র হয়ে যাবে। বিশুদ্ধ পৌনঃপুনিতে কি বলছে? এটা যেহেতু দশমিক ভগ্নাংশ বলেছে, দশমিক ভগ্নাংশ কথার মানে কি? আগে কিছু নেই, পয়েন্টের পরেই দশমিক আছে। তো দশমিক ভগ্নাংশে বলছে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে কি বলে? বিশুদ্ধ পৌনঃপুনিক হবে। ঠিক আছে, পরের স্যার এটা কোশ্চেন। স্যার অসীম দশমিক ভগ্নাংশ নয়, হুম, এটা অসীম অসীম দশমিক হ্যাঁ, অসীম দশমিক ভগ্নাংশ, তো তাতে কি হয়েছে? অসীম দশমিক না। ভগ্নাংশ তো অপশনে নেই। বিশুদ্ধ পৌনঃপুনিক মানেও তো অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা আচ্ছা বিশুদ্ধ পৌনঃপুনিক মানেও তো অসীম দশমিক ভগ্নাংশ। পৌনঃপুনিক ব্যবহার করো না, আবৃতাংশ যেহেতু দিয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? কোন ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ মূলদ সংখ্যা। সংখ্যা। কোন ভগ্নাংশ, মূলদ সংখ্যা। একটা ভগ্নাংশ দিয়েছে, কোন ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলছে। তাহলে এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা? কোনো ভগ্নাংশের লব হরকে, ভগ্নাংশ কত রকমের হতে পারে? ধরো তোমাকে ভগ্নাংশ এমন দিয়ে দিল, -1/5, এটাও হতে পারে, কোনো ব্যাপার নয়। আনসার মূলদতেই চলে আসবে, আর বাকি তো কিছু আসছেই না। কোনো ভগ্নাংশের লব হরকে, একটা ভগ্নাংশ দিয়ে আছে, ধরো আমি বললাম 1/2, লব আছে হর আছে, দুটোই যদি স্বাভাবিক সংখ্যা হয় তো সে মূলত সংখ্যা হয়ে যাবে। অমূলত সংখ্যা তো প্রশ্ন আসছে না। অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই কথাটা কখন আসে? অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা তো সবসময় হবে কথা নেই। স্বাভাবিক সংখ্যা লিখেছে, যেমন 1/2, 1/2 মানে তো শেষ হয়ে যাবে 0.5, তো অসীম অনাবৃত্ত তো আসবে, তার কোনো গ্যারেন্টি নেই। সসীম দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে, কিন্তু আমি যদি 1/3 নিতাম সেটা আবার সসীম হতো না, সেটা 0.3333 চলতে থাকবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু মূলত সংখ্যা সব ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ মূলত সংখ্যাটা আনসার হবে 38, আনসার হবে এ। নেক্সট কোশ্চেন, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? অখণ্ড শূন্য সংখ্যা। অখণ্ড অখণ্ড, আমরা whole এখানে number। অখণ্ড সংখ্যা বলতে হোল নাম্বার, অখণ্ড সংখ্যা বলতে আমরা এখানে হোল নাম্বারকে বুঝি। তো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? না অখণ্ড সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। নেক্সট কোশ্চেন, 9.364, 2.4503, 18.21456 সংখ্যাগুলি কোন ধরনের সংখ্যা? সসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। বি। অসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ কি হবে? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। 9.364 স্যার দশমিক অসীম ভগ্নাংশ অনাবৃত স্যার, দশমিক সসীম ভগ্নাংশ। সসীম মিশ্র ভগ্নাংশ, কিন্তু এখানে তো মিশ্র নেই। মিশ্র নেই, তাহলে তিনটে চারটার মধ্যে কোনটা হবে? স্যার বি, সসীম। 9.3 হয়ে গেছে। অসীম কথাটা তো জীবনে আসবে না, এগুলো সব শেষ হয়ে গেছে, তো তাহলে অসীম কি করে হবে? অসীম মানে তো শেষ না হলে, তো যে অপশন গুলোতে অসীম আছে সেটা তো আগে বাদ চলে যাবে, মানে এগুলো তো সব দশমিকের পরে শেষ হয়ে গেছে। 4503 শেষ। স্যার 364 এইগুলো তো একচুয়ালি স্যার মিশ্র দশমিক ভগ্নাংশ। মিশ্র দশমিক ভগ্নাংশ, কিন্তু মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ, সবগুলো শেষ। তাই মিশ্র হ্যাঁ সসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু মিশ্র কথাটা যেহেতু নেই, তাহলে সসীম দশমিক ভগ্নাংশ আনসার। এখন তো অসীম তো হবেই না, মানে অসীম তো শেষ হবে হয়ে না, গেছে। সসীম দশমিক ভগ্নাংশ হবে না। অসীম কথাগুলো তো আগেই কাট, যেহেতু এগুলো শেষ হয়ে গেছে, তাই যেখানে যেখানে অসীম আছে অসীম গুলোকে কেটে দাও না, তিনটি আচ্ছা অপশনে স্যার, অসীম নেই। এরকম যখন থাকবে, যখন অসীম আবৃত বা অনাবৃত থাকবে, আবৃত হুম, থাকলে না হয় পৌনঃপুনিক থাকলো, অনাবৃত থাকলে কি শেষে ডট ডট থাকবে? বড্ড ডট থাকবে, চলতে থাকবে, শেষ না। আর না হলে বলে দেবে আপ টু 4 ডেসিমেল প্লেস বা আপ টু 3 ডেসিমেল প্লেস, এরকম পাশে লেখা থাকবে না। ঠিক আছে, যে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিলাম, এই কথাটা লেখা থাকবে। বুঝতে পারলে? তার মানে অনেক আছে, যে আমি 4 পর্যন্ত কেটে নিলাম, সেই কথাটা যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, লেখা না থাকলে ভাববো শেষ হয়ে গেছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? পরের হ্যাঁ স্যার। কোশ্চেন, 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদা কি হবে? 4টি ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা কাদেরকে বলে? 1, 3, 5, 7 এগুলো বিজোড় সংখ্যা। ক্রমিক কথার মানে পরপর। বিজোড় ক্রমিক সংখ্যা হবে। তো 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদা কি হবে? স্যার জোড় সংখ্যা। স্যার জোড়। ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদা কি হবে? কেন হবে সেটা বলতে হবে, কিন্তু তুমি একটা উদাহরণ দিলে জোড় হয়ে সংখ্যা হবে স্যার। স্যার একটা 4 দ্বারা দিলে। বিভাজ্য হবে, 4 দ্বারা। হুম, 4 4টি দ্বারা স্যার ক্রমিক বিভাজ্য। বিজোড় সংখ্যার গড় দুটোই হচ্ছে সর্বদা কি স্যার, হবে? জোড় সংখ্যা হতে 4 হ্যাঁ দ্বারা স্যার। বিভাজ্য হচ্ছে এই তিনটে সংখ্যা, এই চারটে সংখ্যা প্রথম নিয়ে করলে। জোড় সংখ্যা হবে 4 দ্বারা বিভাজ্য হবে বলছে। 4টি দুটো ক্রমিক তিনটে বিজোড় সংখ্যার এক্সাম্পল গড়। নিয়ে করলাম তো, জোড়ও হচ্ছে আবার 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো, ক্রমিক বিজোড় সংখ্যা যেগুলো বলেছে, গড় করা মানে সর্বদাই গড় যেটা বের করতে বলছে, গড় মানে আগে কিন্তু 4 দিয়ে ভাগ করে দেওয়া বোঝায়। ঠিক আছে, তুমি এটা ভেবো না যে
স্যার এমনটা বোঝাচ্ছে, আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। পরপর ক্রমিক বিজোড় সংখ্যার গড় বলেছে তো। তো ক্রমিক বিজোড় সংখ্যা কেমন আছে? 11। 11 একটা বলতে পারি, 13, 15, 17। আমরা কেন জোড় সংখ্যা বলবো? কারণ দুটো বিজোড় সংখ্যা যোগ করে দিলে সেটা কি হয়? দুটো করে বিজোড় সংখ্যা যোগ যোগ করে দিলে কি হয়? জোর হয়। জোড় সংখ্যা। জোড় হয়। তাহলে এটা একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, যেমন 24 বেরোলো। এটা একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, কত বেরোলো বলো? 32। ঠিক আছে, তো দুটো জোড় সংখ্যা বেরোচ্ছে, তার যোগ করলে সেটা একটা জোড় সংখ্যা হবে। তাহলে প্রথম আনসার হচ্ছে জোড় সংখ্যা। এখন প্রশ্ন আসছে যে স্যার 4 দ্বারা বিভাজ্যও হয়ে যাচ্ছে, 4 দ্বারা বিভাজ্যও হয়ে যাচ্ছে, এই কথাটা বলছে। ঠিক আছে, সেটা দেখা যাক কিভাবে, আমি জেনারেল ভাবে করে দেখাচ্ছি। 4 দ্বারা সর্বদা বিভাজ্য হবে কিনা সেটা আমি চেক করছি। কারণ অপশন তো দুটো দিয়েছে, তাহলে দুটো আনসার তো দেয়নি, যে কোনো একটা নিশ্চয়ই হবে। তাহলে অন্যটা কেন হবে না সেটা আমাকে চেক করে দিতে হবে। এমন অনেক এক্সাম্পল আছে, দেখা গেল 10টার জন্য 15টার জন্য মানে, কিন্তু আর একটা কোনোর জন্য মানলো না, তখনই সমস্যা হয়ে যায়। তো এবার যেটা হচ্ছে, আমি প্রথম নাম্বারটাকে ধরলাম এক্স। এক্স হচ্ছে আমি বিজোড় সংখ্যা ধরলাম, ঠিক আছে। আচ্ছা, বিজোড় সংখ্যাকে এক্স না ধরে আরো ভালো হবে যদি আমি এটা ধরি, 2x + 1। এটা একটা বিজোড় সংখ্যা। তারপরের বিজোড় সংখ্যা হবে 2x + 3। তারপরে বিজোড় সংখ্যা হবে 2x + 5। তারপর বিজোড় সংখ্যা হবে 2x + 7। জোড় সংখ্যার সাথে 1 যোগ করে দিলে, 3 যোগ করে দিলে, 5 যোগ করে দিলে, 7 যোগ করে দিলে পরপর বিজোড় সংখ্যা চলে আসে। তুমি x এর মান যদি 1 বসাও তাহলে কত পাবে? 3। এটা হয়ে যাবে 5। x এর মান 1 বসালে 7, 9, 3, 5, 7, 9 এরকম দাঁড়াচ্ছে। তো এইভাবে জেনারেল, এটা জেনারেল ভাবে করছে। আচ্ছা, এবার যোগ করলে কত দাঁড়াচ্ছে? এদেরকে যোগ করে 24। গড় করো। 24, প্রথমত 2x, 4x, 6x, 8x, 7 5 12, 16, 8x + 16 দাঁড়াচ্ছে। 24 কোথেকে পেলে গো? 24 কোথা থেকে পেলে? স্যার 2x, ওই যে 2x, আপনি 2x। 1 এর মান বসিয়েছিলেন না, দিয়ে 3 5 7 9 হলো তো। ওটার কথা বলছি না, ওটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, আমি জেনারেল ভাবে বলছি। 8x + 16 গড় বের করা মানে 4 দিয়ে আগে ভাগ করে দিতে হবে। 4 দিয়ে ভাগ করে দিলে যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু 2x + 4। এটা হচ্ছে গড় রেজাল্টটা, ভালো করে বুঝবে কিন্তু। 4 দিয়ে ভাগ করে দিলে যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু 2x + 4। এই পর্যন্ত আগে বুঝেছো কিনা বলো? এটা গড় বের করলাম, গড় রেজাল্টটা কিন্তু এটা। 4খানা নাম্বার ছিল, বিজোড় সংখ্যা মানে জোড় সংখ্যার সাথে আমরা যোগ করে, ক্রমিক বিজোড় সংখ্যা মানে আমি জোড় সংখ্যা 2x নিয়ে নিয়েছি, তার সাথে 2x মানে দেখো x এর মান তুমি যাই বসাও, x এর মানে 1 2 3 4 করে বসাও, ও সবসময় জোড় দেবে। তো 2x + 1, 2x + 3, 2x + 5, 2x + 7, এটা হচ্ছে তোমার কি না, এগুলো হচ্ছে পরপর ক্রমিক বিজোড় সংখ্যা, তাদের গড় করলে কিন্তু 2x + 4 হচ্ছে। এবার ভেবে দেখো, x এর মান যদি 0 বসাতে, তাহলে সেটা কি তোমার 4 দিয়ে ভাগ যাচ্ছে? x এর মান যদি 0 বসাতে, হ্যাঁ 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে কিসে যাবে না? x এর মান যদি 1 বসাও, 2 + 4, 6, 6 কে কি 4 দিয়ে ভাগ যায়? আমি যদি এই উদাহরণটা নেই, আমি যদি এই উদাহরণটা নেই 3 5 7 9, কত হয় গো? 24, x এর মান 1 বসালে 2 + 3, 1 বসালে 1 বসালে তো 6 আছে, তাহলে কত হচ্ছে? 24/4 না কি গো? হ্যাঁ স্যার, গড় করতে হবে। হ্যাঁ। হুম 6 6 কি 4 দিয়ে ভাগ যায়? আমি যদি এই এক্সাম্পলটা নিতাম 3 5 7 9, ভালো করে বুঝবে, আমি যদি এই এক্সাম্পলটা নিতাম, 4টি ক্রমিক বিজোড় সংখ্যা 3 5 7 9, তাদের যোগ করে গড় বের করলে সেটা কত হয়? 6 না? এদের যোগ করে যদি গড় বের করা হয়, গড়টা বের করতে বলেছে তো, তো গড়টা কত হচ্ছে? 6। তো গড় যদি 6 হয়, 6 কি 4 দিয়ে ভাগ যায়? তোমরা যে বলে 4 দ্বারা বিভাজ্য হবে,
হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্য? গড় রেজাল্টটা 4 দ্বারা বিভাজ্য কিনা, কোশ্চেনটা এটা। গড় বেরোচ্ছে 6, 6 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য আমরা ইন জেনারেল করলাম। ইন জেনারেল যেটা দাঁড়ালো 2x + 4, 4 কে তো 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 2x কে 4 দিয়ে ভাগ যায় না। 2x কে সবসময় 4 দিয়ে ভাগ যায় না। যেমন x যদি 0 বসাই তখন ভাগ যাচ্ছে, x যদি 2 বসাই তখন ভাগ যাবে, x যদি আমি 1 বসাই, বিজোড় সংখ্যাগুলো বসাই, x যদি 1 বসাই, 3 বসাই, 5 বসাই, তখন কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না। তো অনেক নাম্বার আছে 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে আনসার হবে জোড় সংখ্যা। ক্লিয়ার? স্যার তাহলে কিছু ক্ষেত্রে 4 দিয়ে ভাগ যাচ্ছে, কিছু ক্ষেত্রে আবার ভাগ জোড় যাচ্ছে সংখ্যা কেন হচ্ছে বলতো? কারণ এই যে কিছু ক্ষেত্রে যাচ্ছে, কিছু ক্ষেত্রে যাচ্ছে না, আমাকে এখানে বলছে সবসময়ের জন্য। তো এটা জোড় সংখ্যা কেন হচ্ছে? কারণ এটা 2 এর গুণিতক, তাই জোড় সংখ্যা। এটা সবসময় 2 দিয়ে ভাগ যায়, তাই এটা জোড় সংখ্যা। 2x + 4 যেটা বেরিয়েছে এটা সবসময় 2 দিয়ে ভাগ যায়, তাই এটা জোড় সংখ্যা। তো আমাদের কোশ্চেনে কি বলেছিল? 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদা কি হবে? সর্বদা কি হবে? কোশ্চেনটা সর্বদা কথাটা আছে। সর্বদা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, সর্বদা জোড় সংখ্যা হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝেছো? কনফার্ম করো। সবাই বুঝেছো? কনফার্ম করো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নিখুঁত সংখ্যা? নিখুঁত সংখ্যা কাকে বলে? নিখুঁত সংখ্যা মানে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার কাকে বলে? বলছে যদি আমাকে কোনো একটা সংখ্যা দেওয়া হলো, এই সংখ্যাটা ধনাত্মক উৎপাদক বিশ্লেষণ গুলো লেখো। একে উৎপাদক বিশ্লেষণ হলে কি কি হয়? একে কি কি দিয়ে ভাগ যায়? উৎপাদক বিশ্লেষণ করা মানে একে কি কি দিয়ে ভাগ যায়? উৎপাদক বিশ্লেষণ 2 করে 3 দিয়ে 6 দিয়ে 2 দিয়ে 2 3 দিয়ে 3 6 হয় নিজেও 1 2 3 6 দিয়ে যায়। নিজে ছাড়া বাকিগুলো যেগুলো, নিজে ছাড়া বাকি যে ধনাত্মক উৎপাদক সংখ্যা উৎপাদক গুলো আছে, বলছে তাদের যোগফলটা যদি ওই নাম্বারটা ফিরে আসে, ধনাত্মক উৎপাদক গুলোর যোগফলটা যদি ওই নাম্বারটা ফিরে আসে, তাহলে সেই সংখ্যাকে নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার বলে। নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার তাকে বলবো যার কি হবে, উৎপাদক বিশ্লেষণ গুলো যোগফল করলে ওই নাম্বারটা ফিরে আসবে, ধনাত্মক উৎপাদক। 28, 28 কি হয়? 28 কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে, 1 + 7 28, 2 দিয়ে, 2 দিয়ে 2 দিয়ে, তারপর আবার 2 যাবে। 4 4 স্যার দিয়ে, 7 14 4 4 7 দিয়ে, আর 14 দিয়ে আর আছে না আর স্যার কিছু? 28 দিয়ে তো যাবে। ঠিক আছে, এইগুলো তো, আর কিছু আসছে? এদের যোগ করে ফেলো, কত হচ্ছে দেখো। 28, এটাও একটা পারফেক্ট নাম্বার। তো 6 28 এগুলো হচ্ছে পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে নিচের কোনটি নিখুঁত সংখ্যা? কি হবে? নিচের কোনটি নিখুঁত সংখ্যা? 6। নিচের কোনটি মানে 3 দ্বারা ধরো ওই বিভাজ্য? ওই সংখ্যাটাকে ধরা যাবে না, নিজে মানে ওটাকে যে ধরা যাবে। সংখ্যাটাকে। ধরলে আর যোগ করলে তো অনেক বেশি হয়ে যাবে। যোগ করে আর ওই নাম্বারটা ফিরবে কি করে? নিজেকেই যোগ করে দিলে তো 6 হয়ে যায়, তাই না? তুমি যদি 1 2 3 6ও যোগ করে দাও, 6 যোগ করলে তো বেশি হয়ে যাবে, হ্যাঁ স্যার। 6 পাবে কি করে? তোমার বয়সের সাথে আমি যদি এক্সট্রা আরো কিছু যোগ করার দরকার হবে তোমার বয়স ফিরে পেতে, তোমার এজ যেটা সেটার সাথে যদি আর কিছু যোগ করতে হবে কি? তোমার এজেই তো তোমার এজ ফিরে আসবে। তো এখানে সেটা লাগবে না, এই জন্য বলছে 6কে যা যা দিয়ে ভাগ যায় নিজে বাদ দিয়ে বাকিগুলো যোগফলটা যদি ওই নাম্বারটা ফিরে আসে, তখন তাকে আমরা নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার বলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 28 টা আছে। বলো। স্যার 28 টা একবার দেখান। 28টা দেখালাম তো। স্যার আরেকবার বলে দিন। 28 কে কি দিয়ে ভাগ যায় বলো? 1 × 28 হয়, 2 × 14 হয়, 4 × 7 হয়, আর কিছু হয়? না। তো এবার এখানে 28 বাদ দিয়ে আর বাকিগুলো যোগ করে ফেলো। না 28 বাদ ঠিক। দিয়ে বাকিগুলো যোগ করে ফেলো, হচ্ছে? তো হ্যাঁ 28 স্যার। একটা নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার।
আচ্ছা, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বলো? অপশন বি বি হবে। স্যার বি 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল? এই সবগুলো স্যার সংখ্যাকে যোগ যোগ করে হবে। যোগ করে 3 দিয়ে ভাগ। সাম করতে হবে, করে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমটা কি হচ্ছে? হচ্ছে হচ্ছে না, এই বাচ্চা তো। কোনটাই হচ্ছে না, হ্যাঁ, বিটাই আর হচ্ছে। একটা নিয়ম 14 ছিল না, হচ্ছে। এই তলা মানে শেষের সংখ্যাটাকে দেখতে হবে যে 3 ধারা ওটা বিভাজ্য 2 কিনা। ওটা 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। লাস্ট ও। ডিজিটটা যদি 2 দিয়ে দেখা যায় 2 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ যাওয়ার একটাই নিয়ম, ডিজিট গুলোর সাম করো, সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। ঠিক আছে? ডিজিট গুলোর সাম করো, যদি সেটা 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? বেশ, পরেরটা। যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা হলো কি? যে কোনো নির্দিষ্ট। সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। কি? নির্দিষ্ট, অসংখ্য, একই সংখ্যা। যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা হলো স্যার গুণনীয়ক আর গুণনীয়ক আর গুণিতকটা একবার বলে দিন আর আরেকবার। গুণিতক কথাটা কিভাবে মনে রাখতে বলেছিলাম? গুণিতক ধরো 4 এর গুণিতক নামতা হিসাবে। নামতা হিসেবে, গুণিতকে তো আছে, গুণিতকে তো আছে, তো নামতাতেও তো আছে। বুঝেছো? তো নামতা ডাকবো, তো 4 এর নামতা, 4 একে 4, 4 দুনে 8, 4 তিনে 12, 4 চারে 16, এরকম চলতে থাকবে। তো 4 এর গুণিতক মানে এরকম চলতে থাকবে, আজীবন চলতে থাকবে, এর শেষ নেই, অনির্দিষ্ট হয়ে যাবে, অসংখ্য হয়ে যাবে। কিন্তু গুণনীয়ক তাহলে কি হবে? গুণনীয়ক মানে 4 কে কি কি দিয়ে ভাগ যায়, তাই তো? কি কি হবে বলো? 4 এর গুণনীয়ক বললে কি কি বুঝো? 4 এর 2 গুণনীয়ক বোঝায়। 2 1 2 2 4 1 2। 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 আর 4, তাই তো? 4 কে যেটা মানে যার নামটাই 4 আসবে, সোজা কথা। 1 এর নামটায় 4 আসবে, 2 এর নামটায় 4 আসবে, 4 এর নামটায় আসবে। আমরা ওটা মনে রাখবো, যেটা সুবিধা। গুণিতক আর গুণনীয়ক ক্লিয়ার হলো কি কথাটা? গুণিতক আর গুণনীয়ক ক্লিয়ার হলো নাকি কারোর ডাউট থাকলো? গুণনীয়ক কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। লিখতে চাইলে লিখে রাখতে পারো। 16 গুণনীয়ক যদি বলা হয় তাহলে কি হবে? 1 2 4 4 8 16, এগুলো হচ্ছে 16 গুণনীয়ক। ঠিক আছে? এটা তাহলে কি হবে? একটি নির্দিষ্ট অসংখ্য একই সংখ্যা। কি হবে বলো? নির্দিষ্টই হবে। স্যার অসংখ্য হবে। নির্দিষ্ট। স্যার গুণিতকের সংখ্যা অসংখ্য। এইটা যদি কোশ্চেনটা বলতো যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কত হবে? অসংখ্য হবে। গুণিতক মানে গুণিতক মানে হলে মাল্টি, অসংখ্য। এটা অসংখ্য হবে। ইংলিশটা না অনেক সোজা, ইংলিশটা অনেক সোজা। গুণিতক মানে মাল্টিপল, মাল্টিপল বলে অসংখ্য। 2 এর মাল্টিপল 2 4 6 8 10 12 ডট ডট স্যার করে চলতে থাকে। গুণনীয়কটা একবার বলবেন একটু। গুণনীয়ক উল্টোটা, গুণনীয়ক মানে এই যে উৎপাদক বিশ্লেষণ করছিলাম না, সেরকম, মানে যাকে ভাগ করবে আর কি। হ্যাঁ, ধরো আমি ভাগ তোমাকে করা। 16 গুণনীয়ক বলছি, মানে 16 কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো। কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। কোন সংখ্যাকে, কোন সংখ্যা গুণনীয়ক কি? কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কি হবে? অনির্দিষ্ট হবে, মানে অনেক থাকবে। অসংখ্য অসংখ্য। অসংখ্য। অসংখ্য হবে। তাহলে স্যার প্রথমটা 44 এটা কি বলে স্যার নির্দিষ্ট? আগেরটা নির্দিষ্ট। নির্দিষ্ট। 44 এর আনসার হবে বি, 45 এর আনসার হবে বি। দুটি ক্রমিক সংখ্যার গসাগু কত? 1 হবে স্যার। 1 হবে। দুটি ক্রমিক সংখ্যা, ধরো 5 6 7 8, দুটি ক্রমিক সংখ্যার গসাগু, দুটির মধ্যে কমন কি? দুটি ক্রমিক সংখ্যার গসাগু কত? দুটি ক্রমিক সংখ্যার গসাগু হবে 1। ঠিক বলেছো। 1 বাদে আর কোনো কমন নেই। গ্রেটেস্ট কমন ডিভাইজার, গসাগু মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, হাইয়েস্ট কি কমন আছে দুজনের মধ্যে, তো 1ই আছে একমাত্র। তো দুটি ক্রমিক সংখ্যার গসাগু হতে 1। 0 এবং 6 এর গসাগু কত? 0 এবং 6 এর গসাগু কত? 6
6 6 গসাগু মানে আমরা কি বুঝি? গ্রেটেস্ট কমন ডিভাইডার। তো দুজনকে ভাগ করবে সব থেকে বড় যেটা। জিরোকে যে কোনো নাম্বার দিয়ে ভাগ যায়, শূন্য বাদ দিয়ে। তো জিরোকে 6 দিয়ে ভাগ যায়, 6কেও 6 দিয়ে ভাগ যায়। দুজনকে 1 দিয়ে ভাগ যায়, দুজনকে 2 দিয়ে ভাগ যায়, দুজনকে 3 দিয়ে ভাগ যায়, দুজনকে 6 দিয়ে ভাগ যায়। কিন্তু এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা? এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা? 6। তাই 0 আর 6 এর গসাগু হবে 6। বোঝা গেছে সবার? একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? স্যার এটা কি ভাগশেষকে হবে? একটি রাশি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, ওদের মধ্যে সম্পর্ক কি হয়? স্যার নিঃশেষে বিভাজ্য মানে ওইখানকার মানেটা বুঝতে পারিনি। মাঝখানে কি থাকে? ভাজ্য ভাজ্য। বিভাজ্য। আর এখানে? ভাজক। ভাজক। ভাজক এখানে ভাগফল ফল আর আর ভাগশেষ। নিচে ভাগশেষ। ভাগশেষ। আমাদের কোশ্চেন কি বলেছিল? আমাদের কোশ্চেনে বলেছিল একটি রাশি কি বলছে? অপর দুটি রাশি দ্বারা, একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? নিঃশেষে বিভাজ্য হলে মানে ভাগ চলে গেছে, ভাগশেষ শূন্য। নিঃশেষে বিভাজ্য হলে মানে কি? বিভাজ্য কথা মানে কি? ভাগশেষ শূন্য হয়ে গেছে। তার মানে সোজা কথা, আমরা তো এখান থেকে যে নিঃশেষে বিভাজ্য মানে কোনো রিমাইন্ডার থাকবে না। রিমাইন্ডার থাকবে না। আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হচ্ছে শূন্য। এখানে ভাগশেষ নেই। বলছে একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয় কাকে? ভাজ্য হবে। ভাজ্যকে বলবো, ভাজ্যটাই তো ভাজকগুলির সাধারণ গুণিতক। ভাজকের সাধারণ গুণিতক বলছে। তুমি যদি এখানে 6 পাও, 6 মানে 2 ইন্টু 3, তো 2 এর গুণিতক কি হবে? 2 এর গুণিতক কি হবে? তোমাকে বলছে যে ভাজকগুলির সাধারণ গুণিতক বল। একটি স্যার, এটা রাশি ভাগফল অপর হবে দুটি না? রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? ভাজকগুলির সাধারণ গুণিতক কাকে? ভাজকগুলির সাধারণ। 3 কে ভাজ্যই হবে, ভাজ্য। ভাজকের গুণিতক কি ভাগফল? এটা হচ্ছে তোমরা যে ভাগফল বলছো, ভাজকের সাধারণ গুণিতক মানে কি? ভাজক মানে 2 এর নামটা কে আসছে? ভাজ্য আসছে না ভাগফল আসছে? ভাজ্য আসছে। তাহলে বলছে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? কোনটা হবে আনসার? ভাজ্য। মানে তো বললাম নামটাই আসবে। তো ভাজকের নামটাই কে আসছে? ভাজকের নামটাই কে আসছে? ভাজ্য না ভাগফল? ভাজ্য আসছে। ভাজ্য। বুঝে গেছে ভাজ্য। কথাটা? আনসার হবে ভাজ্য। +47C। নেক্সট কোশ্চেন। যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলা কি বলে? সাধারণ গুণনীয়ক। যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে কি বলে? যে স্যার রাশি সাধারণ সাধারণ গুণনীয় কি বলে? যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে কি? সাধারণ গুণনীয়ক, তাই তো? সবাই বুঝতে পেরেছো?
যে রাশি দুই বা ততোধিক রাশির স্যার একবার এটা প্রত্যেকটির একটু বলে দিন না। সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝো? সাধারণ গুণনীয়ক মানে ভাগ কর, বলছে যে রাশি দুই বা সবার ততোধিক রাশি মধ্যেই থাকবে। প্রত্যেকটির গুণনীয়ক, দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক। যেমন দেখো আমি তোমাকে উদাহরণ দিই, ধরো 6 দিলাম আর 8 দিলাম, 6 আর 8 কে কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। 2 2 দিয়ে। দিয়ে। 2 3 6, 2 4 8। তাহলে বলছে যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, দুইটা কি? দুইটা 6 আর 8 এর গুণনীয়ক না গুণিতক? গুণনীয়ক। গুণনীয়ক। দুইটা কিন্তু দুইটা 6 8 কে ভাগ করে, তাই গুণনীয়ক। তো বলছে যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে উক্ত রাশির কি বলে? উক্ত রাশিগুলির কি বলে? এদের কি বলবো এটাকে? সাধারণ গুণনীয়ক। আচ্ছা, সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। মানে সাধারণ কথাটা কখন আছে যে দুজনকেই ভাগ করবে এমন? বুঝেছো কথাটা? শুধু গুণনীয়ক নয়, সাধারণ গুণনীয়ক, দুজনে কমন। সাধারণ মানে কমন। ক্লিয়ার হয়েছে এবার? গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের গসাগু। অপর নাম কি? গসাগু। রাশি, গসাগু, লসাগু, উৎপাদক। গসাগু কি গরিষ্ঠ সাধারণ? গসাগুটা কি? গসাগু হবে স্যার। উৎপাদক স্যার হবে। উৎপাদক হবে না কেন? আমি তো সেটা জানতে চাইছি কি হবে, আমি কি বলেছি নাকি গসাগু? আমি আনসার এখনো বলিনি, তোমার যেটা মনে হচ্ছে তুমি বলো। স্যার উৎপাদক হবে। উৎপাদক। গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক, লসাগু, গসাগু, রাশি, কোনটা রাইট আনসার? উৎপাদক। লসাগুর ফুল ফর্ম কি? লঘিষ্ঠ গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে? গসাগুটা। গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? আর লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ গুণিতক। সাধারণ ওখানে লঘিষ্ঠ গরিষ্ঠ এই ব্যাপারগুলো আসছে। তো গুণনীয়কের নাম কিন্তু বলবো না আমরা। গুণনীয়ক শুধু তাকে লসাগু বা গসাগু আমরা এরকম বলতে পারি না। তুমি যেটা বলছো যে লসাগুর ফুল ফর্ম কি, না লসাগুতে কি আছে? লসাগুতে আমি কি আছে বলেছিলাম? লসাগুতে গুণিতক আছে, আর গসাগুতে কি আছে? গুণনীয়ক আছে। গসাগুতে গুণনীয়ক ব্যাপারটা আছে, কিন্তু গসাগু এটা আমি বলতে পারি না। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে হতে হয়, গুণনীয়ককে শুধু গসাগু বলতে পারি না। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। কারণ আমরা যেমন বলি যে 8 এর গুণনীয়ক কি, তো 8 এর গুণনীয়ক মানে 1 2 4 8, তো এগুলোই কিন্তু 8 এর উৎপাদক। 1 2 4 8 কে 8 এর গুণনীয়ক বলি, এগুলোই কিন্তু 8 এর উৎপাদক। অতএব উৎপাদক হবে গুণনীয়কের অপর নাম। বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে স্যার এখন? যদি এখানে উৎপাদক অপশনটা না থাকতো তাহলে? উৎপাদক অপশন দিতে বাধ্য হবে, উৎপাদক না থাকলেও তুমি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে পারো না। তোমাকে যদি বলে গুণনীয়কের মধ্যে সব থেকে যেটা বড়, তার উৎপাদকগুলির অপর মধ্যে নাম। সবচেয়ে বড়টাই হচ্ছে গসাগু। হ্যাঁ, উৎপাদকের মধ্যে যেটা তোমার ইয়ে আছে, তার থেকে বড় যেটা আছে সেটাই হয়ে যাচ্ছে গসাগু। দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে? দুই বা ততোধিক রাশির, 6 8 নিলাম, দুটো রাশি নিলাম, মৌলিক সাধারণ গুণনীয়কের 2 3 6 2 4 8, মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে? লসাগু স্যার। মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে? স্যার গুণিতক। গসাগু, লসাগু, গুণনীয়ক, গুণিতক। স্যার গুণনীয়ক। গসাগু। গসাগু হবে স্যার। দুই একটি রাশি, সরি, দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে? মৌলিক সাধারণ গুণনীয়ক আমি আরো করে দিচ্ছি, আর একটু বড় করে দেই। 12 18 নিলাম, 12 18 কে কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। 6 2 দিয়ে। দিয়ে ভাগ করলাম, 212, 2 3 9 18, দিয়ে, 6 দিয়ে। 3 2 6, 3 3 9। আর হচ্ছে, তো বলছে দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে? গসাগু স্যার, গসাগু। যখন অঙ্ক করতাম এই দিকটা গসাগু হতো না? স্যার গসাগু, হ্যাঁ। আচ্ছা। তো এইটা হচ্ছে গসাগু, আর পুরোটা নিলে লসাগু। পুরোটা নিলে লসাগু হতো।
এটার আনসার কি হবে? এটার আনসার গসাগু হবে। গসাগু। সাধারণ গুণনীয়ক বলেছে, নিচের গুলো নিতে পারবো না। গুণনীয়ক মানে কিন্তু যেগুলো ভাগ করছে আর কি, তার কথা বলা আছে। একজন স্টুডেন্ট হয়তো এটা ভাবতে পারে যে স্যার ধরো আপনি 16 আর 24 নিন, আমি তো স্যার 4 দিয়ে ভাগ করছি, 4 4 16, 4 6 24, 2 দিয়ে ভাগ করছি, 2 2 4, 2 3 6। এখানে এইটা যেটা পাচ্ছ এটা 3টা 2 এর গুণফল, তো 3টা মৌলিক গুণনীয়কের গুণফল কিন্তু। তো সেই হিসেবে কিন্তু তুমি বলতে পারো মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে আমরা গসাগু বলি। পরের কোশ্চেন, একটি রাশি অপর 2 বা ততোধিক রাশির দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? একটি রাশি গুণিতক হবে স্যার? তো অপর 2 বা গুণিতক। ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? একটু আগে করলাম। গুণিতক। একটি রাশি অপর 2 বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, ধরো আমি 16 নিলাম, 16কে আমি অপর 2 বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, তো 2 বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? ভাজ্য বলছে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? স্যার ভাজ্য তো ভাজকের গুণিতকই হয় না? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এই তো। যে একটি রাশি অপর 2 বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলি কি বলে? আচ্ছা এখানে না আমাদের আগেরটা দেখানোটা এরকম দেখালে বেশি ভালো হতো, এরকম দেখালে বেশি ভালো হবে। শোনো কথাটা, যেমন ধরো আমি নিয়ে নিলাম 18, 18কে স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না। স্যার আপনি আছেন? আমি এত শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। এই কেউ আমিও আবার পাচ্ছি একটা না। সাউন্ড পাচ্ছ কি কেউ? হ্যাঁ স্যার, এবার পাচ্ছি। স্যার পাচ্ছি। দাঁড়াও এক সেকেন্ড। দেখা যাচ্ছে সাউন্ড পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলছি ধরো 17 নিলাম, ঠিক আছে, কথাটাকে এইভাবে দেখানোটা বেশি ভালো হবে আর কি। একটি রাশি হচ্ছে 17, অপর 2 বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা, ধরো ঠিক আছে। তো আমি 17 নিলাম, 17কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 আসতে 16 হলো, 1 নামলো, 2 এখানে চলে আসে, ছোটবেলার ভাগ যার নিয়ম যেটা আর কি, 2 চলে আসে, 1 দিয়ে আবার ভাগ করলাম, 1 দুনে 2, পুরো শূন্য হয়ে গেল। নিঃশেষে ভাগশেষ, আগের অঙ্কটাও আমাকে এরকম দেখানো উচিত ছিল আর কি, আগেরটাও আমাকে এরকমই দেখানো উচিত ছিল, কারণ এখানকার নিঃশেষে কথাটা যেটা ব্যবহার করতে চাইছে সেটা এরকম টাইপ বোঝাতে চাইছে। আগেরটা আমি বলে দিচ্ছি, আগে এটা করে দিই তারপর আগেরটা বলে দিচ্ছি। একটি রাশি অপর 2 বা ততোধিক রাশি দ্বারা, যেহেতু বলেছে 2 বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, এই কথাটা বলেছে না, এই জন্য ওখানে তো 2 বা ততোধিক রাশি দিয়ে ভাগ হচ্ছিল না, ওই জন্যই প্রবলেমটা হচ্ছিল। আগেরটাতে আমাদের এরকম ভাবে বোঝানোটা উচিত। দেখো ভালো করে, একটা রাশি মানে 17 একটা রাশি নিলাম, অপর 2 বা ততোধিক রাশি দ্বারা প্রথমে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করলাম, তারপরে আমাদের ওই নিয়ম অনুসারে 1 দিয়ে আবার ভাগ হলো, অবশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? ভাজ্য মানে এটা,
ভাজকগুলির কি বলে? ভাজ্যকে ভাজকগুলির কি বলে? ভাজ্যকে ভাজকগুলির কি বলে? ভাজ্যকে ভাজকগুলির কি বলে? কি বলা যেতে পারে? স্যার গুণিতক। গুণিতক বলাটা কি ঠিক হচ্ছে? একটি রাশি স্যার অপর দুই গুণিতক যখন মিলে যাচ্ছে তখন গুণিতক বললে ঠিক আছে, যেখানে ভাগশেষ থাক সেখানে কি করে হবে? একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? কোশ্চেনটাতে একটু ঘোরানো আছে। আর এটা আমি একটু পরে বলছি, কোশ্চেনটার ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, বাংলা ল্যাঙ্গুয়েজটা ঠিক বোঝা যাচ্ছে না। একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজক, একটু পরে এসে বলছি, একটু ভেবে নেই তারপর বলছি। চলো পরের কোশ্চেনটা দেখ। 52 গসাগু হলো 51 নম্বরটা দাগ করে রাখো, 51 নম্বরটা দাগ করে রাখো, আর 47টা দাগ করে রাখো। দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হয়? কথাটা আর এটাকে একটু দাগ করে রাখো, এটা একটু আলাদাভাবে এক্সপ্লেন করতে চাইছি, মানে ঠিক ভালোভাবে এক্সপ্লেন হচ্ছে না, আমার পছন্দ হচ্ছে না এক্সপ্লেনটা আর কি। তো 52টা দেখো, বলছে গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের ড্যাশ। গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের ড্যাশ। গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের ড্যাশ। যোগফল, বিয়োগফল, গুণফল কোনোটিই নয়। কি বলবো, গুণফল নাকি? গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফল। এটা তো আমরা আগেই করেছি। গসাগু যেটা, সেটা হচ্ছে দুই বা ততোধিক রাশি, যেমন 6 আর 8 নিয়েছিলাম। তো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফল হবে গসাগু, এটা আগেই করেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, সংখ্যা দুটি লসাগু কত হবে? গুণফল দিয়ে আছে, গসাগু দিয়ে আছে, লসাগু বি দিয়ে হবে, আছে। বি হবে স্যার। কি ফর্মুলা জানি আমরা? ভাগ কি করে ফর্মুলা দেবো। জানি? সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। সংখ্যা দুটির গুণফল সমান যেহেতু গসাগু ইন্টু লসাগু, তাই এখানে আমরা কি করব, সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে দিলে লসাগু বেরিয়ে যাবে। তাহলে 13 দিয়ে কাটো, 13 দুনে 26, 7 78, 13 6 78, 0 260 হবে আনসার, 260 হবে আনসার। ক্লিয়ার? পরের কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 90, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত হবে? সি হবে স্যার। 30। সি, সি এরটাই। এখানে কি করব, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তো 15 ইন্টু 90 পুরো গুণ করার দরকার নেই, এটা সমান 45x। তো 45 দিয়ে কাটো, 45 দিনে 90, তো x এর মান 30 হবে। দুটি সংখ্যার গুণফল সমান আমরা জানি কি, গসাগু ইন্টু লসাগু। তো গসাগু ইন্টু লসাগু মানে 15 ইন্টু 90 সমান দুটি সংখ্যার গুণফল মানে 45x। 45 দিয়ে কাটো, x এর মান 30, আনসার হয়ে গেল 30। বোঝা গেছে? বোঝা গেছে সবার? কনফার্ম করো। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা একটি অপরটি দ্বারা বিভাজ্য হলে ওদের গসাগু হবে কি? দুটি সংখ্যা একটি অপরটি দ্বারা বিভাজ্য হলে ওদের গসাগু হবে কি? সি হবে স্যার। সি এরটা হবে। যেমন দুটি সংখ্যা 12 আর 6, একটি সংখ্যা অপরটি দ্বারা বিভাজ্য হলে ওদের গসাগু হবে কত? বড় সংখ্যাটি না ছোট সংখ্যাটি? ছোট। ছোট সংখ্যা হবে স্যার। ছোট সংখ্যাটি হবে, তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দুটি সংখ্যা একটি অপরটি দ্বারা বিভাজ্য হলে ওদের গসাগু হবে ক্ষুদ্রতম সংখ্যাটি, যেটা ছোট সেটাই হবে গসাগু। নেক্সট কোশ্চেন। সমমৌলিক সংখ্যার লসাগু কত হবে? সমমৌলিক সংখ্যা মানে কোপ্রাইম, পরস্পর মৌলিক, যেমন 3 5 পরস্পর মৌলিক, বা সংখ্যা দুটির গুণফল 3 4 নিলাম। সমমৌলিক সংখ্যার লসাগু কত হবে? সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির বিয়োগফল, সংখ্যা দুটির গুণফল কোনোটিই নয়। গুণফল সি হবে। এরটা।
সংখ্যা দুটির গুণফল হবে। যেমন আমরা নিয়ে নিলাম ধরো সমৌলিক নাম্বার 5, 6। সমমৌলিক কোপ্রাইম কাকে বলে? যখন ওদের মধ্যে গসাগুটা এক হয়, তাই না? হ্যাঁ স্যার। ওদের মধ্যে গসাগু এক হলে তাকে সমমৌলিক বলে। তো সমমৌলিক সংখ্যার লসাগু যেটা হবে সেটা কি হবে? স্যার সমমৌলিক বলতে দুটো একটা মৌলিক নাও হতে পারে, একটা যদি মৌলিক নাও। হুম। সমমৌলিক মানে তোমার দুজনের মধ্যে গসাগুটা এক হতে পারে। দুটো জোড় সংখ্যা নিলে হবে না, দুটো জোড় সংখ্যা নিতে পারবে না, 9, 10 নিতে পারো। কমন এক হবে, গসাগুটা এক হবে। দেখো এই দুটো সংখ্যার গুণফল ফর্মুলা কি জানো? দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। তো গসাগু যদি এক হয়ে যায় তাহলে লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হবে না? আমরা যে ফর্মুলাটা পড়েছি সেটা কি? আমরা যেটা ফর্মুলা পড়েছি গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো যদি গসাগুটা এক হয়, সমমৌলিক মানে গসাগুটা এক, তাহলে লসাগু মানে কি? সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার হলো? গসাগু ইন্টু লসাগু সমান দুটি সংখ্যার গুণফল। ও গসাগু যদি এক হয়ে যায় তাহলে লসাগু সমান সংখ্যা দুটি সংখ্যার গুণফল। আবার বোঝা গেছে? কনফার্ম করো। সবার বোঝা গেছে? কনফার্ম করো। নেক্সট কোশ্চেন। 12, 24 ও 54 গসাগু কত? 6 ডি স্যার। হবে। 6 কত হচ্ছে তাহলে 12, 24, 54 গসাগু? 6। 6 হবে আনসার। 12, 18, 20 লসাগু কত হবে? 12, 180 18, ডি 20 হবে স্যার, ডি হবে। 180 হয়। সব থেকে যেটা বড় তার নামটা ডাকবো, সেই নামটা যেটা পড়ে যাবে বা এরকম ভাবে করে নেব। 12, 18, 20 লিখে নিলাম, দিয়ে কত দিয়ে যাচ্ছে? 2, 6, 12, 2, 9, 18, 2, 10, 20, তারপর 2, 3, 6, 9, 2, 5, 10, 3, 3, 1, 3, 3, 3, 9, 5 নেমে গেল। সব কটা গুণ করে দাও। 2, 3, 4, 3, 12, 12, 5, 60। এখানে কত আসছে? কত রেজাল্ট আসছে? কত আসছে? 180। 180 20, 9, 180 হয়, 18, 10, 180 হয়, 12, 15, 180 হয়। বলো। স্যার আপনি 57 এরটা একবার একটু আমায় বলবেন? 12, 24 আর 54 গসাগু তুমি এরকম করো না। 12 হ্যাঁ লেখো, স্যার, আমি 24 অঙ্ক করে করেছি। কত দিয়ে ভাগ যাবে বলো? হবে 6, 6 দিয়ে 12, যাচ্ছে। 27। 6 দুনে 12, 6 চারে 24, 6 9, 54। আর কি তিনটেকে একসাথে ভাগ যাচ্ছে? না। তাহলে 6টাই গসাগু না? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? স্যার গসাগুটা তিনটেকেই ভাগ যেতে হবে, মানে যে কোনো দুটো গেলে সবাইকে হবে ভাগ না? হলে হবে না, একসাথে আচ্ছা সবাইকে ভাগ যাবে সেটা হবে গসাগু। লসাগুর সময় আগে ছোট করে না, দুটোকে ভাগ দাও, 2 1 2, 2 3 4, 9, আর যাচ্ছে না ভাগ, তো লসাগু মানে এই পুরোটার গুণফল। লসাগু মানে আচ্ছা। পুরোটার গুণফল, আর গসাগু যেটা তিনটেকে ভাগ করবে এমনটা শুধু। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল কি হবে? দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। সংখ্যা দুটির গুণফলের দুটি সমান। সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। ক্লিয়ার? পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলছে? এ একটি মৌলিক সংখ্যা, এ বি দ্বারা বিভাজ্য নয়, এ ও বি এর লসাগু কত হবে? এবি সি এরটা। সিটা বলছে এ একটি মৌলিক সংখ্যা, এ বি দ্বারা বিভাজ্য নয়, এ বি দ্বারা বিভাজ্য নয়, এ ও বি এর লসাগু কত হবে? যেমন এ একটা মৌলিক সংখ্যা মানে আমি ধরো এর মানটা 5 নিয়ে নিলাম, বি দ্বারা বিভাজ্য নয় মানে বিটা ধরো আমি নিয়ে নিলাম 3, তো এ ও বি এর লসাগু যেটা হবে সেটা কি হবে? এক হবে তো।
হ্যাঁ, লসাগু গুণ লসাগু গুণ লসাগু গুণ স্যার গুণ 5 3 15, তাহলে এ আর বি এর গুণফল হচ্ছে। আর বি গুণফল হচ্ছে। তো 60টার আনসার কোনটা হবে? এ বি, অপশন সি, তাই তো? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ এক থাকবে? 31 31 কি করবে? তিনটের লসাগু প্লাস 1। তিনটে লসাগু প্লাস 1 করে দাও। কোন ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইছে, এদের দ্বারা ভাগ করলে, এদের দ্বারা যখন ভাগ করব তখন সংখ্যাটা যেহেতু বড় হবে, তার মানে 3-এর নামটাই আসবে, 5-এর নামটাই আসবে, 6-এর নামটাই আসবে। আর যখনই নামতার ব্যাপার চলে আসছে তখন কি হবে? নামতার ব্যাপারে কি আসে, লসাগু না গসাগু? নামতার ব্যাপারে লসাগু। 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 লসাগুর ফুল ফর্ম কি বললাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক নামটা যখনই চলে আসছে মানে লসাগুর ব্যাপার চলে আসছে। তো 3 5 6 লসাগু করো। তো লসাগু কত দাঁড়াচ্ছে? 30। তুমি যদি 30-কে 3 দিয়ে ভাগ করতে তাহলে পুরো ভাগশেষ চলে যেত। 30-কে যদি 5 দিয়ে ভাগ করো ভাগশেষ 0। 30-কে যদি 6 দিয়ে ভাগ করো ভাগশেষ 0। কিন্তু এক যদি ভাগশেষ বেশি থাকতে হয় তাহলে 30-এর সাথে 1 যোগ করে দাও, 31 করে নাও। 30-এর সাথে যোগ করে 31 করে নাও। তো 31-কে এবার ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 10 30 হয়ে যাচ্ছে, 1 বেঁচে যাচ্ছে। 5 দিয়ে ভাগ করলে 5 30 হয়ে যাচ্ছে, 1 বেঁচে যাচ্ছে। 6 দিয়ে ভাগ করলে 6 5 30 হয়ে যাচ্ছে, 1 বেঁচে যাচ্ছে। তো প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে, বোঝা গেছে? প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, বোঝা গেছে সবার? কনফার্ম করো। তো তাহলে 31 হবে অ্যান্সারটা। হুম, 31 হবে অ্যান্সার। পরের কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 179। বি স্যার নাম্বারটা স্যার। বি একটা হচ্ছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 1 যোগ করলে এত দ্বারা নিঃশেষে ভাগ যাবে? কি করব বলো? অপশন টেস্ট করে করেছি। অপশন টেস্ট করেছো কেন? এদের লসাগু করলে এমনি কত হয়? হচ্ছে না, আসছে না। লসাগু করলে কত হয়? 180। লসাগু করলে 180 হয়। আগের কোশ্চেনে কি বলেছিল? 1 ভাগশেষ বেঁচে যাবে, ওখানে বেঁচে যাবে বলেছিল। আর এখানে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে? তাহলে এই যে 180 আছে, তো 180টা পেতে গেলে কি সংখ্যা লাগবে? তার সাথে 1 যোগ করবো। কার সাথে 1 যোগ করে 180 পাওয়া যায় বলো? কারণ ক্ষুদ্রতম সংখ্যা তো 179-র সাথে। এটাই, হ্যাঁ এটাই ক্ষুদ্রতম সংখ্যা, এটাই যেটা দিয়ে সব ভাগ চলে যায়। তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করো, 15 দিয়ে ভাগ করো, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা তো এই লসাগুটাই, যেটাকে এরা সবাই ভাগ করে। কিন্তু এই সংখ্যাটা বানাতে গেলে কত লাগবে? এই সংখ্যাটা বানাতে গেলে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করবে যাতে এই সংখ্যাটা পাওয়া যায়। তো অবভিয়াসলি বলবে 179-র সাথে 1 যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যায়। তাই তুমি যদি 3 6 9 12 15 লসাগুটা বের করে নিতে পারো, তোমার আনসার শেষ। ঠিক আছে সবার? সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? 63। 63। 63। আগে কি করব? ক্ষুদ্রতম বলেছে, লসাগু। আবার একই কথা। স্যার লসাগু করে 3 যোগ করতে হবে। লসাগু করো, 4 5 6 লসাগু কত হবে? 60। 60। তো অবশিষ্ট থাকবে বলেছে, তার মানে সঙ্গে সঙ্গে তিনটাকে কি করবো? উল্টো হয়ে যাবে। অবশিষ্ট থাকবে বলে যোগ করে দেবো, তাই তো? 63 যদি হতো তাহলে 63-কে এদের দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট বেঁচে যাবে। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো।
পরের কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগ করলে ক্ষুদ্রতম চলে গেছে? এবার বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকে? 9। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকবে? কি করবে বলো? কোন বৃহত্তম? গসাগু করতে হবে। এবার আমাদের ব্যাপারটা কি হবে? ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকবে বলছে। কোন বৃহত্তম বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকবে? তাহলে 102 আর 186 কে ভাগ করো। কত দিয়ে ভাগ যাচ্ছে বলো? ফার্স্টে তো স্যার 2 দিয়ে যাচ্ছে। হুম, বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকবে? 6 অবশিষ্ট থাকবে বলেছে, প্রতিবার 6 অবশিষ্ট থাকবে। তাহলে পুরো ভাগ চলে যেতে গেলে কি করব? পুরো ভাগ তাহলে কখন যাবে? নাম্বারটা কি হয়ে যাবে পুরো ভাগ যেতে গেলে? বলো তো। স্যার 6 যোগ করে নিতে হবে এক্সট্রা। তাহলে 108 আর 192 যদি হয়, এটা পুরো ভাগ চলে যাবে, তাই না? 108 আর 192 যদি হয়, পুরো ভাগ চলে যাবে না? কি গো বলো? বলছে হ্যাঁ স্যার। কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতিবার 6 বেঁচে যাবে? তো যেটা বেঁচে যাবে আমি যদি সেটা যোগ করে দেই, তাহলে যে নাম্বারটা দাঁড়াচ্ছে আমাদের, যেটা বেঁচে যাবে সেটা যদি আমি যোগ করে দিই, যা দাঁড়াবে এটা তো পুরো ভাগ চলে যাবে। তো পুরো ভাগ কি দিয়ে যাচ্ছে সেটা দেখে নাও না। কত দিয়ে ভাগ দেবে বলো তো? 108 আর 192 কে কি দিয়ে ভাগ যাবে প্রথমে? বলো, প্রথমে কি দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে। 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে কত হবে? 54। 54 আর 96। 96 আবার যাচ্ছে কত দিয়ে? 6 6 দিয়ে করে দিয়েছে। 9 6 54, 16 6 96, তারপর আবার যাচ্ছে কি দিয়ে? আর যাচ্ছে? না স্যার। আর যাচ্ছে কি? আর যাচ্ছে না। তাহলে সব থেকে বড় কত দিয়ে ভাগ 12 যাচ্ছে? হচ্ছে। 12 সব থেকে বড় কত দিয়ে ভাগ যাচ্ছে বলো? স্যার 12। 12। আনসার হবে 12। আমি আবার রিপিট করছি, মন দিয়ে শোনো। বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতিবার 6 বেঁচে যাবে? তাহলে তুমি ভাগ করলে 6 বেঁচে যাবে। তাহলে 6টা যদি আমি যোগ করে দেই তাহলে তো আর বাঁচবে না, তাই না? তুমি একটা নাম্বার আছে 108 ধরো আছে, তাকে তুমি 12 দিয়ে ভাগ করলে আর কিছু বাঁচে না। কিন্তু যদি তুমি সেখানে এটা করো, বলছে কোন বৃহত্তম সংখ্যাকে 102 দিয়ে ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থেকে যাবে, 6 হচ্ছে এক্সট্রা বেঁচে যাবে। 100 কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 কে ভাগ করলে, 102 কে ভাগ করলে প্রতিবার, আচ্ছা 102 6 যোগ করাটা ঠিক হবে নাকি কমানোটা ঠিক হবে? কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে স্যার প্রতিবার 6 অবশিষ্ট থাকবে বলছে? বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থেকে যাবে। 102 কে ভাগ করা মানে বলছে 6 বেঁচে যাবে। তাহলে পুরো ভাগ চলে যাবে কত? 96 এ চলে যাবে। তো আমার এটা করা উচিত, 6 কমিয়ে দেওয়া উচিত। এটা করলে কত হচ্ছে গো? 12 আসছে 96, 12 96 180 করা উচিত, বুঝলে তো? আমার কথাটা বোঝার চেষ্টা করো। 102 কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো তখন 6 বেঁচে যাবে বলছে। 102 কে যদি 12 দিয়ে ভাগ করো 6 বেঁচে যাবে। তাহলে বাঁচবে না কখন? যদি আমি 6 কমিয়ে দিই তাহলে তো বাঁচবে না, না? এই কথাটা বোঝার চেষ্টা করো। আমার 6 বেঁচে যাচ্ছে, আমি সেই 6টাকে যদি কমিয়ে দিই দুজনের কাছ থেকে তাহলে তো আর বাঁচবে না, এটাই বোঝাই তো, বলো?
রিপ্লাই করো। হ্যাঁ স্যার। এখানে আমার প্রথমে বলাটা ভুল হলো, এটা 6 বেঁচে যাবে বলেছে। তো নাম্বারটা সাথে হ্যাঁ আমি যদি হ্যাঁ স্যার, নাম্বার, ওটাই হচ্ছে আগের বারে যেটা হচ্ছিল সেটা 6 আবার এক্সট্রা নেওয়া হয়ে যাচ্ছিল। হ্যাঁ এখানে 96 আর 180 হবে। ওখানে 6 এক্সট্রা দিয়েছিলাম, যেহেতু 12-র ব্যাপার ছিল তাই 6 এক্সট্রা নিতেও আনসার মিলে গেছে, অসুবিধা হয়নি। কিন্তু অরিজিনালি এইটা করা উচিত, ঠিক আছে? যে 102 কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো, 12 হচ্ছে 96, তোমার অবশিষ্ট 6 বেঁচে যাচ্ছে। 186 কে যদি 12 দিয়ে ভাগ করো, 12 15 180, অবশিষ্ট 6 বেঁচে যাচ্ছে। বুঝাতে পারলাম কি কথাটা? সবাই ক্লিয়ার? পরের কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6 হলে সংখ্যাগুলি লসাগু কত হবে? 210। 210 স্যার। হ্যাঁ স্যার, 210। দুটো সংখ্যার অনুপাত এত দেওয়া আছে, তাদের গসাগু এত হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? আমরা কি জানি? এদের গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তাই তো? তো 35x² সমান কি লিখবো? 6 ইন্টু লসাগু নাকি? কত হচ্ছে বলো? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত, তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? আচ্ছা এখানে যেটা 5x 7x, একটা তো 5x আর একটা 7x, হবে স্যার। এদের মধ্যে যেটা গসাগু সেটাই তো x, তাই না? হ্যাঁ দুটি স্যার। সংখ্যার অনুপাত ছিল 5:7, তাদের গসাগু এটা, গসাগুটাই তো x, কি গো? হ্যাঁ 5x স্যার, আর 7x, এক্স ইকুয়াল টু 6। x এখানে যদি 6 হয়ে যায়, আমি কি টেকনিক শিখেছিলাম লসাগু বের করার জন্য? লসাগু বের করার টেকনিক কি শিখেছিলাম মনে আছে কারণ? এদের গুণ করে দিলে আনসার হয়ে যেত না? হ্যাঁ স্যার। লসাগু সমান, ওটাই করেছি। লসাগু সমান এদের গুণ করে দিলে আনসার হয়ে যায়, এক লাইনে আনসার। 7×35 × 6 শর্টকাট টেকনিক যেটা দেখেছিলাম। কত বেরোচ্ছে? 210। 210। তো 210 হবে আনসার। স্যার এটা আরো লসাগু বুঝেছি বের স্যার। করে, লসাগু যখন বের করতে যাবো ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি এরকম করতে, দুটি সংখ্যার অনুপাত যদি 5:7 হয়, দুটি সংখ্যার অনুপাত যদি 5:7 হয়, তুমি একটা নাম্বারকে 5x নিতে আর একটাকে 7x নিতে, ঠিক তো? ঠিক তো? হ্যাঁ স্যার। এবার গসাগু কত লিখতে? গসাগু মানে দুজনের মধ্যে কমন, সেটা কত? x না? হ্যাঁ স্যার। আর লসাগু মানে দুজনের মধ্যে 35। 35x বলতে, x² বলতে না, কিন্তু দুজনের মধ্যে যেটা কমন সেটা একবার ধরা হতো লসাগুতে, কি তাই তো? 5x হ্যাঁ 7x এর স্যার। মধ্যে কমন তো x, তো এটা একবার ধরা হয়। এইটা এইটা হচ্ছে তোমার গসাগু লসাগু। এই যে লসাগু রেজাল্টটা পেলে, অরিজিনালি দেখো লসাগু মানে 5x7x করেছো, দেখো যে 35x পেলে কি করে, ওই 5 আর 7 আর x এর গুণফল, তাই না? হ্যাঁ স্যার। এবার যেহেতু এই দুজনের মধ্যে গসাগুটাই x, তো তার মানে গসাগুটা 6, x যদি 6 হয় তাহলে 35x মানে 35 × 6 তো। তো আমি যেটা শর্টকাটে বললাম, যে যদি কোনো প্রবলেম এরকম দেখো, লসাগু বের করতে বলেছে, দুটো সংখ্যার অনুপাত দিয়ে আছে আর গসাগু দিয়ে আছে, তাহলে শর্টকাট টেকনিক যেটা বললাম, এদের গুণ করে দাও, তিনটে গুণ করে দিলে যেটা হবে সেটা হবে তোমার আনসার। তিনটে গুণ করে দিলে যেটা হবে সেটা answer। আর যদি লসাগু বের করতে গসাগু দিয়ে দিত, গসাগু চাইতো, তাহলে কি হতো? এটা যদি এখানে লসাগু দিয়ে দিত, গসাগু চাইতো, তখন কি করতাম? কে বলবে? ও দুটো গুণ করে ওইটা ভাগ করতে হতো। ভাগ করে দেওয়া হতো। লসাগুকে আমাদের গুণফলটা দিয়ে ভাগ করতাম, লসাগুকে সংখ্যা দুটোর গুণফল দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, কথাটা বোঝা গেছে কি? আমরা এরকম হ্যাঁ লিখে স্যার। রাখি, লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু, মানে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাতের গুণফল আর কি, দুটো সংখ্যা যেটা অনুপাত দেওয়া আছে আর কি, দুটি সংখ্যার অনুপাতের গুণফল বাই গসাগু। আর লসাগু সমান লেখো, স্যার এটা এটা তো গসাগুটা হলো।
আর লসাগুটা কি লিখবে? লসাগুই তো বললেন স্যার। লসাগুটা কি লিখবে? লসাগুটা কি লিখবে বলো? সরি, তিনটের গুণফল। গুণফল। এটা তো লসাগু বেরোলো। আমি বললাম গসাগুটা কি বলবে? গসাগুটা লসাগু বাই লসাগু বাই সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির অনুপাতের গুণফল, দুটি সংখ্যার অনুপাতের গুণফল। কারণ এই তিনটের গুণফল যদি লসাগু হয়, দেখো লসাগু মানে অনুপাত, দুটির অনুপাত ইন্টু গসাগু, তো এটাই তো দাঁড়াচ্ছে। লসাগু সমান দুটি সংখ্যার অনুপাতের গুণফল ইন্টু গসাগু। তাহলে তুমি যদি এখন গসাগু বের করতে চাও, তাহলে লসাগুকে দুটি সংখ্যার অনুপাত দিয়ে ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? স্যার আগেরটা আপনি যেটা বললেন লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু, ওটা তো হ্যাঁ, তাই গুণ হবে, ওটা বাই হবে কেন? না না, এটা গুণ হবে, সরি, ওটা আপনি বাই গুণ হবে। বলেছেন। ভাই বলেছিলাম, আচ্ছা আচ্ছা। লসাগু মানে দুটি সংখ্যার গুণফল ইন্টু গসাগু, এটা লসাগু। এটা লিখে রাখো, লসাগু সমান দুটি সংখ্যার অনুপাতের গুণফল ইন্টু গসাগু। এবার যদি তোমাকে গসাগু বের করতে বলে, লসাগু বাই দুটি সংখ্যার অনুপাত গুণফল। ঠিক আছে? ক্লিয়ার হলো? আচ্ছা, রোমান এম প্রতীকের মান কত? রোমান এম প্রতীকের মান কত? 1000। রোমান এম প্রতীকের মান কত? এম ফর কি বোঝাতে চায়? রোমান এম প্রতীকের মান কত? 1000 হবে। স্যার 1000 হবে। হ্যাঁ আর রোমান ডি প্রতীকের মান? স্যার 500। ডি প্রতীকের মান, রোমান ডি প্রতীকের মান 500। এটা লিখে রাখো, রোমান এম প্রতীকের মান 1000, রোমান ডি প্রতীকের মান 500। রোমান এম প্রতীকের মান হচ্ছে 1000, রোমান ডি প্রতীকের মান হচ্ছে 500। পরের কোশ্চেন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। ইম্পর্টেন্ট অঙ্ক। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 7টা হলো না তো? হ্যাঁ 67। 67 500। ওটাই ছিল। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, দুই অঙ্ক বিশিষ্ট এককের সংখ্যা আছে, দশকের সংখ্যা আছে। যেমন 61 একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তার মানে এখানে যে নাম্বার গুলো আছে, দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়, সব কটাই আছে। প্রথম যে ডেটাটা দিয়েছে এটা সব কটাতেই মেল খাচ্ছে। এই পর্যন্ত ডেটা বেকার দিয়েছে, এরা সব অপশনে মিলিয়ে রেখে দিয়েছে। দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। ঠিক আছে? না, একক স্থানীয় অঙ্কটি, সরি, দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। ঠিক আছে? এবার বলছে সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টি, সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, সংখ্যাটি থেকে মানে ধরো 72 থেকে সংখ্যাদ্বয়ের সমষ্টির 5 গুণ মানে 45 বাদ দিতে বলছে। এটা 72ই হবে অ্যান্সার। বাদ হ্যাঁ দিতে বললে 72 হবে, বিয়োগ করলে 72 অঙ্কদ্বয় হবে। বিনিময় করে 45 বাদ দিলে কত হয়? 27। 27 স্যার বলছে আমি সংখ্যাটি 45টা কোথা থেকে আনলাম আমি? 9 বেরিয়েছিল, 9 5 45। আমি বলছি আচ্ছা যেন, প্লাস করুন। আচ্ছা হ্যাঁ, ওদের সংখ্যাটিকে অঙ্কদের সমষ্টি করতে বলেছিল আর কি। তো 72-এর অঙ্কদের সমষ্টি হচ্ছে 9। এবার এইটা যদি জেনারেল ভাবে, তো আমি একটা অপশন ধরে করলাম, কিন্তু জেনারেল ভাবে কি করে করবো? এটা আমি একটা অপশন ধরে করলাম, কিন্তু অপশন দিয়ে তো সব অঙ্ক হয় না। যদি জেনারেল ভাবে করি তাহলে কি করবো বলো তো? জেনারেল ভাবে করলে কি করবো? দেখো কি বলছে। বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তো আমার সেটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ ওটা সব অপশনে ঠিক আছে। এখন এই সংখ্যাটি থেকে কোন একটা সংখ্যা আছে, সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টি
আমি জেনারেল ভাবে বলছি, কিন্তু এগুলো অপশন চেকিং এ তাড়াতাড়ি হয় আর কি। বলছি সংখ্যাটি থেকে অঙ্কদের সমষ্টি 5 গুণ বিয়োগ করলে অঙ্কদের স্থান পরিবর্তন করে ওয়াই এক্স এর সমান হয়। তো সংখ্যাটা কত? তো এক্স ওয়াই মাইনাস 5 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান ওয়াই এক্স। আর প্রথম লাইনে যে ডেটাটা বলেছিল সেখানে বলছিল 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। এই হচ্ছে কথা বলা আছে, এই দুটো ডেটা দেয়া আছে। এটা জেনারেল ভাবে করলে অঙ্কটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তার মানে এক্স সমান 5 প্লাস ওয়াই, যেখানে এক্স আছে তার জায়গায় তুমি 5 প্লাস ওয়াই বসিয়ে দাও। আচ্ছা, এটা কিন্তু সংখ্যা, এখানে বসাবে না, এটাতে এক্স ওয়াই আকারে সংখ্যা। এই এক্স ওয়াই সংখ্যাটাকে আমরা এমন লিখতে পারি, এক্স ওয়াই সংখ্যা ক্যালকুলেশন করার জন্য এক্স ওয়াই সংখ্যা এরকম লেখা হয় না, এটাকে লেখা হয় এরকম ভাবে 10x প্লাস ওয়াই। ওয়াইটা এককের অঙ্ক তাই 1 গুণ করা হয়, এক্সটা দশকের অঙ্ক তাই 10 গুণ করা হয়। এইটা হচ্ছে রেজাল্ট। এখান থেকে 5 গুণ, সংখ্যা দুটো ডিজিট সামের 5 গুণ বাদ দিলে সংখ্যা দুটো স্থান পরিবর্তন করে, মানে 10y প্লাস এক্স হয়। আর একটা লাইন দিয়ে আছে কি, এক্স সমান 5 প্লাস ওয়াই। এইখান থেকে এক্স এর মানটা তুমি এখানে গিয়ে বসিয়ে দাও, দিলে ওয়াই এর মান পেয়ে যাবে। কত হচ্ছে গো? করো করে, এটা জেনারেল ভাবে, অপশন চেকিং এ তাড়াতাড়ি হবে, কিন্তু আমি জেনারেল ভাবে করে দেখিয়ে দিচ্ছি। এক্স এর মান 5 প্লাস ওয়াই গিয়ে বসিয়ে দাও, কত হচ্ছে বলো? এটা হয়ে যাবে কত? 50x প্লাস 10y। পঞ্চাশ এক্স প্লাস 10y, তারপর ঠিক করলাম তো? বলো। স্যার 5 গুণ বড় যেটা। এখানে ভুল লিখছি, কি ছিল আমার রেজাল্টটা? এক্স সমান 5 প্লাস ওয়াই। 5 প্লাস ওয়াই। একক দশক স্থানীয় অঙ্কটি যেটা আছে সেই অঙ্কটি বলেছে অন্য অঙ্কটা থেকে 5 বেশি, তার মানে এক্স এর জায়গায় 5 প্লাস ওয়াই বসাবে। তো 5 প্লাস ওয়াই বসালে 50 প্লাস 10y হবে, তাই তো? 50 হ্যাঁ প্লাস স্যার। 10, 50 প্লাস 10y প্লাস ওয়াই মাইনাস 5 ইন্টু 5 প্লাস 2y। 5 প্লাস 2y মানে হচ্ছে 25y, 25 5 প্লাস 2y মাইনাস 10y সমান এক্স সমান 5 প্লাস ওয়াই বসাচ্ছি তো। তো 10y কাটবে, 25 ওয়াই প্লাস 25, ওয়াই প্লাস 25 সমান, তোমরাও করো। আচ্ছা, একটা ওয়াই কেটে যাবে, তাহলে এটা যে শুধু 25 থাকবে, 5 হলে 20 হবে। 10y সমান 20, 10y সমান 20 দাঁড়াবে। তো সেখান থেকে ওয়াই সমান 2। ওয়াই যদি 2 হয়, এক্স সমান 5 প্লাস ওয়াই ছিল, তাহলে তোমার এক্সট্রা হবে 7, আনসার হবে 72। আনসার হবে 72। অলরেডি আমি করেছি, অপশন চেকিং এ তাড়াতাড়ি হয় এগুলো, এগুলো জেনারেল ভাবে করলে বেশি টাইম লাগে, অপশন চেকিং এগুলো। অপশন চেকিংটা বেশি ইজি। হ্যাঁ, এগুলো অপশন চেকিং এ তাড়াতাড়ি হয়। করে দিলাম, তাও আমি জেনারেল ভাবে করে দিলাম। তারপরে কোশ্চেন, একটি সংখ্যা 553 থেকে যত বড় 651 থেকে তত ছোট, সংখ্যাটি কত? একটি সংখ্যা 553 থেকে যত বড় সি এরটা। 651 থেকে তত ছোট, তার মানে এদের মিডিলের নাম্বার।
কি করবে তুমি? কিভাবে বের করবে? স্যার এই তো সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই তো বেরিয়ে যাবে। সংখ্যা দুটির মিডিল নাম্বার মানে সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করো। সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 600, 500, 1100, 1100, 1204, 1204 এর অর্ধেক মানে 602। সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আনসার চলে আসবে, 602 হবে আনসার। 602 হলে এখান থেকে এটা যত দূরত্ব, এখান থেকে এটা তত দূরত্ব। পরের কোশ্চেন, দুটি সংখ্যার সমষ্টি 75, বৃহত্তম সংখ্যাটির 1/3 30 অপেক্ষায় যত কম, ক্ষুদ্রতম সংখ্যাটির 4 গুণ 50 অপেক্ষা তত বেশি। সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি 75, যে কটা অপশন দিয়েছে সব কটা 75 দিয়েছে, অতএব প্রথম লাইনটা বেকার। বৃহত্তম সংখ্যাটির 1/3, বৃহত্তম সংখ্যাটির 1/3, যেটা বড় তার 1/3 নেওয়া মানে, আমি যদি প্রথম অপশন দিলি তাহলে 1/3 মানে 20, এর 1/3 করলে ফ্র্যাকশন হবে, বাদ দিয়ে দাও। এর 1/3 করলে ফ্র্যাকশন হবে, বাদ দিয়ে দাও। এর 1/3 করলে ফ্র্যাকশন হবে, বাদ দিয়ে দাও, পরে করবো। তাহলে প্রথমটাই আগে চেক করি। তাহলে বৃহত্তম সংখ্যাটির 1/3 30 অপেক্ষায় যত কম, 30 অপেক্ষায় কত কম গো? 30 অপেক্ষায় কত কম? 10 কম। 10। তো বলছে ক্ষুদ্রতম সংখ্যাটির 30 অপেক্ষা যত কম, ক্ষুদ্রতম সংখ্যাটির 4 গুণ, 4 গুণ করলে 15, 4 60, 50 অপেক্ষায় তত বেশি, 50 অপেক্ষা তত বেশি, 10 ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ সংখ্যা দুটি কি হলো? 60 আর 15। প্রথম কথা দেখো, আমি যখনই দেখলাম এটা ফ্র্যাকশনের গল্প আছে তাহলে ভালো রেজাল্ট আসবে না, তাই এগুলো আগে করব না। তো এটাই চেক করলাম, আনসার মিলে গেল, হয়ে গেছে। ঠিক আছে, এটা ফ্র্যাকশন ছিল না, যখন তোমাকে বলছে যে বৃহত্তম সংখ্যাটির 1/3, তো 50/3 ফ্র্যাকশন হয়ে গেলে তো ভগ্নাংশের রেজাল্ট চলে আসবে, কি করে ক্যালকুলেশন মিলবে? এটাও 65/3, এটাও হতে পারে না, 55/3 এটাও হতে পারে না। অঙ্কটা না করেই আনসার দিতে পারি, এটা রাইট আনসার। ক্লিয়ার? ভগ্নাংশ হলে 10 কম 10 বেশি এরকম হবে কি করে? ঠিক আছে কি কথাটা? তো প্রথমটা হবে রাইট আনসার, অঙ্কটা না করে আনসার বলা যায়। তাহলে ভেরিফাই করে দিলাম। সবাই বুঝেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই বুঝতে পেরেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ কত? 10,999। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 10,999 বলছে। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 10,999। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9 নাকি? 5টা 9। আর ক্ষুদ্রতম সংখ্যা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000। 10,000। 1 4টা 0, যোগ করে দিলে কত দাঁড়াচ্ছে? 9 9 9, 4টা 9 9। এটা কি হলো? ভুল আছে এখানে, 3টে 9 আছে তো। এটা ভুল আছে তো। 1 0 4টে 9 হবে না? কোনোটি নয় আনসার হবে তো তাহলে। কি হলো? হ্যাঁ, কোনোটাই না। হ্যাঁ স্যার, কোনোটি নয় হবে। আসলে যোগ করে লাস্টে মিলে গেছে, লাস্টে একটা নয় মিস চলে গেছে। স্যার লাস্ট ওই 3টে 9 আর 10টা দেখেছি তো, দিয়ে আর ওই অ্যান্সারটা করে মেলে দিয়েছি। দিয়েছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4টা 1 4টা 0, তাই তো? এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যোগ করলে তো তোমার দাঁড়াচ্ছে 4টা 9 আর 10, 1 0 4টা 9। তো আনসার হবে কোনোটি নয়। ঠিক আছে, পরের কোশ্চেন। 10 থেকে 7 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে 7 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় সেগুলো কি কি? 107, একক স্থানীয় অঙ্ক নয় কাদের কাদের বলো তো? একক স্থানীয় অঙ্ক নয় কাদের কাদের? 29, 29 আর 59। 29, 39, 40, 59। 49, 59।
এদের যোগফল কত হচ্ছে? যে সকল মৌলিক সংখ্যা, এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? 49 স্যার তো হবে না 49 স্যার। হবে না, 39 হবে না। এই 39 দুটো হবে 49 না। তো হবে না। কেন হবে না? এটা তো কারণ মৌলিক ভাগ সংখ্যা যায়। এগুলো মৌলিক সংখ্যা নয়। আমি প্রথমে 10 থেকে 60 পর্যন্ত ওই সংখ্যা লিখলাম যাদের একক স্থানীয় অঙ্ক নয়। 10 থেকে 60 পর্যন্ত ওই সংখ্যা লিখলাম যাদের একক স্থানীয় অঙ্ক নয়, ঠিক আছে? সেগুলো কোনগুলো? 19, 29, 39, 49, 59। কিন্তু মৌলিক মৌলিক হবে 19, 29, 59। অতএব তাদের যোগ করলে কত হবে? 50, 20, 70, 80, 9 থেকে 27, 107। 107 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেন। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি কত গুণ? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 7 গুণ। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি কত গুণ? সংখ্যাটি অঙ্কদের সমষ্টির কত গুণ? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলাম x1, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তুমি যে কোনো একটা উদাহরণও নিয়ে নিতে পারো। একটা উদাহরণ নিয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক নয় একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। 42 নিয়ে নাও না। 4 হচ্ছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। এবার যে সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, সংখ্যাটির অঙ্কদের সমষ্টি কত গুণ? সংখ্যাটি অঙ্কদের সমষ্টির কত গুণ? অঙ্কদের সমষ্টি করলে 6 আসছে, তো সংখ্যাটা 42, তো 42 অঙ্কদের সমষ্টির কত গুণ? 7 গুণ না? বুঝে গেছো কথাটা? একটা উদাহরণ নিয়ে নিলে তুমি পেরে যাবে। স্যার আরেকবার এটা বলে দিন না স্যার। তোমাকে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিলে তুমি যে কোনো ধরবে, দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলেছে, তাহলে কেমন নেবে বলো? দশক স্থানীয় অঙ্ক যদি ডবল তুমি নিতে 2 নাও, হবে। তাহলে একক স্থানীয় অঙ্কটা 1 নেবে, আচ্ছা, কারণ একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলেছে, ঠিক আছে? এবার বলছি এই ডিজিট গুলো সাম করলে যেটা দাঁড়াবে, তো সংখ্যাটা তার কত গুণ? বোঝা গেছে সবার? 7 গুণ হবে অ্যান্সার। জেনারেল ভাবে করা যায়, হবে। জেনারেল ভাবে করা যায়, কিন্তু জেনারেল ভাবে করতে গেলে অঙ্কটা বেশি বড় হয়। মানে যোগফল করে যেটা বেরোচ্ছে সেই সংখ্যাটার কত গুণ, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 50 পর্যন্ত কটা আছে? স্যার 11টা, 1 থেকে 31। 1 থেকে 50 পর্যন্ত কটা আছে? 15টা। 31 এর পরে মৌলিক সংখ্যা কি কি? 31 থেকে 50-এ 31 থেকে 50-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে? 31 এর পর আর কি। 37, 41, 43, 37, 41, 47, 47, 43, 43 কি নাম্বার? এটা মৌলিক সংখ্যা। তাহলে কি কি হলো? স্যার 37, 41, 43, 47। কটা বাদ গেল? মোট 1 থেকে 50 পর্যন্ত 15টি ছিল, তাহলে 4টা বাদ গেল, তাহলে কটা হবে? 11টা। 11টা। তো 74 আনসার হবে বি। 75 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। 1 হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 1-এর পিঠে 4টা শূন্য, 10,000। 4 অঙ্কের বৃহত্তম মানে 4টা নয়। তো ওদের পার্থক্য কি হবে? অন্তর কি হবে? 1 হবে। ক্লিয়ার? সবাই বুঝে গেছো?
75 পর্যন্ত আলোচনা করে দিলাম। তোমাদের যেটা 100 পর্যন্ত মনে হয় কাজ দিয়েছিলাম, তো 76 থেকে মানে অর্ধেক হলো, এটা 150টা আছে। এই কোশ্চেন পেপারে 150 আছে, আরো আছে, আরো দেবো কিছু কোশ্চেন। তো তোমাদের নেক্সট কাজ এই 150 পর্যন্ত তো দেখবে, আরো 100টা কোশ্চেন আমি দেবো, সেটা করবে। 7 দিনের কাজ থাকলো, 7 দিনের কাজ থাকলো 250 পর্যন্ত করবে। বোঝাতে পারলাম সবাইকে? সবার বোঝা গেছে? কারো কিছু ডাউট থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট হয়ে যাও। স্যার হুম, স্যার আমাকে আপনি ওই নাম্বার সিস্টেমের ভিডিওগুলো পাঠাবেন বলেছিলেন, একটু পাঠাবেন? মেসেজ করেছো? একটা মেসেজ মেসেজ তো করে করি। দাও, মেসেজ স্যার করে দাও, আচ্ছা দিলে। গ্রুপে পাঠিয়েছিলাম, হ্যাঁ, তাই না পাঠিয়েছো, আমি দেখো চ্যাটটা দিলে। ওটা নোটটা একটু দেবেন, লিঙ্কটা একটু দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।